শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 164তম পর্ব এবং 164তম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আরজে কিবরিয়া। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে জেবিএসবির হট সিটে। সত্য বলার মঞ্চে আজ সবাইকে সতর্ক থাকার আহ্বান নিয়ে এসেছেন শাহাদাত হোসেন। 22 বছর বয়সী শাহাদাতের জন্ম নরসিংদীতে। শাহাদাত ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। মায়ের জন্য তার অনেক ভালোবাসা। মায়ের হাতের যে কোনো রান্নাই তার খুব পছন্দ। ক্রিকেট তার প্রিয় খেলা, আর বর্তমানে প্রিয় খেলোয়াড় কাটার মাস্টার মুস্তাফিজ। জীবনের কোন সত্য জানিয়ে শাহাদাত আজ সবাইকে সতর্ক করতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। আমরা জানলাম যে শাহাদাত রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। শাহাদাতের কাছে যাবার আগে বরাবরের মধ্যেই বলছি এসএমএস পোল অ্যাক্টিভ থাকবে এবং থাকবে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম বরাবর তার মূল্যবান মতামত নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই আমি তাকে একটু নক করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনি ফোনে আছেন এবং পুরো অনুষ্ঠান শুনবেন আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই অনুষ্ঠানে এসে অপরাধীরা কনফেস করেন। তারা নিজ ইচ্ছায় বিবেকের তাড়নায় কিংবা যে কোনো ভাবেই হোক না কেন স্বীকার করেন কি ভুল বা অপরাধ তারা করেছিলেন এবং সেটার পেছনের কারণ কি ছিল, শেষ পর্যন্ত সেই ভুল কিংবা অপরাধের পরিণতি কি হয়েছে। আমরা শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই এবং আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ, আমরা একবারে ছোটবেলা থেকে শুনে একের পরে তারপরে আমরা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ যাব। আমি যে সময় থেকে বুঝতে পারি সেই সময় থেকে বলতেছি। জি। আমার বাপ চাচারা হলো 8 জন। 8 ভাই বোন? ভাই শুধু 8 জন আর বোন 2 জন। ওকে, তোমরা 10 ভাই বোন? জি। তো 8 জন থেকে 6 জন আর্মির চাকরি করতো। ওকে। আমার বাবা আর্মি চাকরি করতো। তখন আমার বাবা একটা মিশনে কুয়েত চলে যায় আর্মি থেকে। তো আমার বাবা বছরে একবার আসতো। তো আমি আবার স্কুলে পড়ালেখা করতাম তখন ক্লাস 3-তে। তো আমি আবার পড়ালেখা করতাম কম, কিন্তু আমার মেধা অনেক ভালো ছিল। তো তখন অনেক দুষ্টামি করতাম, যেরকম বন্ধু বান্ধবের সাথে মার্বেল খেলতাম, স্কুলে যাইতাম না, তেরকম প্রাইভেট পড়তাম না। তো এগুলা নিয়ে অনেক মার খাতাম মার হাতে, বড় বোনের হাতে। তো এই সময়গুলো এইভাবে প্রায় গ্রামে 2 বছর কেটে গেল। ক্লাস 5-এ পড়ি, তখন আমার বোন আবার ক্লাস 6-এ পড়ে। তখন আমার বাবা বিদেশ থেকে ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে ভর্তি করাবে, মানে ভালো স্কুলে পড়ালেখা করাবে। কি বলছে এটা? আমার বাবা বিদেশ থেকে বলছে। কাকে বলছে? আমার মাকে। আচ্ছা। যে গ্রামে পড়ালেখা হবে। ছিল আপনার বাবা? কুয়েত। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স প্রায় 7-8 বছর। 7-8 বছর। ওকে। আমার একটু জানার ছিল যে আপনার পজিশন কত ছিল ভাই বোনের মধ্যে? আমি আমার বোনের ছোট, আর আমার 3 ভাইয়ের মধ্যে আমি বড়। ওকে ওকে, ঠিক আছে। কয় ভাই বোন যেন ছিলেন আপনারা? 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। বোন ছিল সবার বড়, তারপর ভাইদের মধ্যে আমি বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপর আমার মা আর আমার বড় মামা মিলে আমাদের বাসা মানে টাউনে নেওয়ার চিন্তা ভাবনা করছে। তখন আমাদের এলাকা থেকে একটু দূরে টাউন মানে কারেন্ট আছে, যেখানে আমরা ছিলাম গ্রামে তখন ওইখানে কারেন্ট ছিল না, আর ভালো স্কুলও ছিল না। তো আমাদের টাউনে নিয়ে যাওয়া হয়, তখন আমার ওইখানে ভর্তি করায় ক্লাস 4-এ। তো ক্লাস 4-এ আর আমার বোনের ভর্তি করে ক্লাস 6-এ। আচ্ছা। আর আমি যে স্কুলে পড়তাম সানরাইজ পাবলিক স্কুল, ওইখানে 4-এ ভর্তি হয়। তারপর ওইখানে ক্লাস 4 চলে গেল, আমার বাবা বিদেশ থেকে আসলো। ওই যে আমরা কিন্তু টাউনে ভাড়া থাকি তখন। ওকে, কোন টাউনে এটা? এটা হলো কি আপনার এই যে রায়পুরা, নরসিংদী রায়পুরা। আচ্ছা। তখন এখানে ভাড়া থাকি, ভাড়া আবার আমার এক নানার বাসায়, আমাদের আত্মীয় নানার বাসায়। তখন বাবা আসলো বিদেশ থেকে। বাবা আসার পর ভালো চলতেছে, আমার সাইকেল কিনে দিল। তখন সাইকেল চালায় অনেক দুষ্টামি করতাম, প্রাইভেট পড়তাম না, স্কুলে এরকম যাইতাম না, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে বেড়াইতাম। ছোট থেকেই আমি একটু দুষ্ট ছিলাম। তখন সাইকেল আমার বাবা আবার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে। তো আবার আমার মার সাথে আমার বাবার অনেক ঝগড়াঝাটির ব্যাপারটাই আমরা ছোট থেকে দেখে আসছি। আচ্ছা। বেশিরভাগই ঝগড়াঝাটি ব্যাপারটাই ছিল। তখন আমার বাবা আসলো বিদেশ থেকে, আবার যাওয়ার সময় হয়ে গেল। তখন বলতেছে ওরা সাইকেল দেওয়া যাবে না, সাইকেলও চালায় মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে বা স্কুলে যাবে না, পড়ালেখা করবে না। আচ্ছা। তো আমার নানার রুমের ভিতরে, যে বাসায় থাকে নানা, ওই নানার রুমের ভিতরে সাইকেলটা মানে তালা দিয়ে চলে গেছে। তো আমার বাবা চলে গেছে বিদেশ। আমার মারা এখন ফোন দিয়ে বলতেছে যে শোনো,
আমাদের তো ঢাকা পুরান ঢাকায় বাড়ি মানে জায়গা কিনা আছে, তো তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসো, আমরা ওইখানে বাড়ি করি, আমরা নিজের বাড়িতে থাকি। তো প্রায় বাবা ওই দিক থেকে টাকা পয়সা ইনকাম করছে, কিছু টাকা জমাইছে, ওই টাকা দিয়ে আর নানুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে তো আপনার পুরান ঢাকায় বাড়ির কাজ ধরছে। তো বাড়ির কাজ ধরছে, এখানে আস্তে আস্তে বাড়ির কাজ কমপ্লিট করতেছে। তখন আমি ক্লাস 5 শেষ। তখন আমরা বলতেছে, আমার বাবা বলতেছে যে মানে আমাদের নিজের বাড়িতে যা উঠবে পুরান ঢাকায়, আচ্ছা, ওই ভাড়া আর থাকবে না। তখন আমার যেখানে আমাদের নিজের বাড়ি করছে ওইখানে আমার 2 ফুফু থাকে, যে 2 ফুফুর কথা বলছিলাম, ওই 2 ফুফু পুরান ঢাকাতে থাকে। তখন ওরা আমাদেরকে অনেক হেল্প করছে যে মানে যাওয়ার জন্য, মানে যা করা দরকার। তো আমরা যা নিজের বাড়িতে উঠছি, তো ওইখানে যাওয়ার পরে আমার মার সাথে আমার 2 ফুফুর মানে একটু ঝগড়াঝাটি হয়। ওকে। তো আমার বাবারে ওরা আবার ফোন দিয়ে মানে বলছে ঘটনাগুলা, যে ঝগড়াঝাটির ব্যাপারগুলো। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমার মার মানে আমাদের সংসারটা যে এত সুখের ছিল, মানে আমাদের বাচ্চাদের মধ্যে ফুফুদের মধ্যে মানে কেউ এটা দেখতে পারতো না। আচ্ছা। তখন আমার 2 ফুফু আমার বাপের সাথে অনেক রকমের আমার মার নামে অনেক কিছু বললো। এসে আমার বাবা অতরকম আমার মানে বাবার ভাই বোনদের প্রতি অনেক ইয়ে ছিল, সবার মানে ওদের কথা শুনতো। তখন আমার বাবা বাংলাদেশে আসলো হঠাৎ করে, আমাদেরকে কারো কিছু না বলে, আমার মারও কিছু বলে নাই, আমাদেরকেও কিছু বলে নাই। আচ্ছা। তখন আমার বড় বোন কিন্তু মানে পুরোপুরি বুঝে, বড় বোনের মোবাইল ছিল, বড় বোনের কিছু জানা নেই। তখন বাবা আসলো হঠাৎ করে, ঘুম থেকে উঠে দেখি সকালে একদিন বাড়ির সামনে, তো ডাক দিয়ে ধরলাম, জড়ায় ধরলাম। পরে আসলো, আসার পর মানে রুমে ঢুকার সাথে সাথেই আমার মার দিকে তাকাই রয়েছে গরম চোখে, মানে একটু অন্য রাগি টাইপের। আর আমার বোনের দিকেও একটু রাগি টাইপের দিকে তাকাই রয়েছে। ওকে। মানে আমার বোনের নামে আমার ফুফুরা বাজে কথা বলছে। তো গেল আমার বাবা, আস্তে আস্তে দিনকাল ভালো চলতেছে। কয়েকদিন গেল, স্কুলে ভর্তি করে দিল, আবার নতুন স্কুল, নিজের বাড়িতে যাই নতুন স্কুলে ভর্তি হলাম। তখন আমার বাবাই আমার মাকে বললো যে চলো আমরা গ্রামে জায়গায় ঘুরে আসি, মানে বেড়াইতে যাওয়ার কথা বলতেছে। তো আমার মা বলতেছে, আমার মা আবার মানে আমার বাপের চেহারা দেখে আর আগে চেহারা দেখে কিছু একটা বুঝতে পারছে যে কিছু একটা করবে, ঠিক আছে। তো আমার মা বললো যে না আমি যাবো না। তো আবার মানে একটু মারামারি করলো, আমার মারে মারলো। এই যে মায়ের একবারে মানে হাসপাতালে নেওয়া লাগছে। তো হাসপাতালে নিয়ে যে আবার বাসায় আনছি, তো অসুস্থ ছিল অনেক কয়েকদিন। তখন আমি আবার যে আমাদের নিজের বাড়িতে যে খেলতাম যাদের সাথে, আমাদের একটা ভাড়াটিয়া ছেলে ছিল, তখন ওর সাথে খেলতে খেলতে দুষ্টামির মধ্যে ওরে যে আমি মানে ঘুষি দিছি, ও হঠাৎ করে পড়ে গেছে। আচ্ছা। পড়ে যাওয়ার পরে আমি ওরে মানে ভাবতেছি যে মায়ের খাওয়ার ডরে মনে হয় মানে শুয়ে রয়েছে, মানে কথা কিছু বলতেছে না বা লড়তেছে না। তো ওর আমি শ্বশুরানি দিতেছি, ও কাজ হইতেছে না, মানে উঠতেছে না। তো আমি বললাম যে মানে আমি চিন্তায় পড়ে গেলাম যে এটা কি হইলো, মানে উঠতেছে না কে, মাগরিবের টাইম ওই সময়। তো হঠাৎ করে একটা মহিলা বাইরে দিয়ে যে হ্যাঁ আর ওঠে না। তো মহিলা চিল্লা শুরু করে দিয়েছে যে এই যে দেখো হাজিরপুলা এই ছেলের মেয়েরা লেছে। তো ওই আশেপাশের লোকজন সবাই আইসা বসে, আইসা পড়ার পর আমার আটকাই রাখছে ওইখানে, কই যে হাজিরপুলা এর মেয়েরা লেছে। আমি পুলিশের ফোন দেবো, পরে পুলিশও আসছে। পুলিশ আসার পরে সাথে সাথে মানে আবার সাংবাদিকও চলে আসছে। পরে আমার আম্মু আমার বড় চাচার ফোন দিছে, বড় চাচা আবার এয়ারপোর্টের কাস্টমার অফিসার ছিল। তো ফোন দিয়ে বলতেছে যে শাহাদাতের তো এই অবস্থা, এক ছেলের তো মারছে, ছেলে আর মানে ইয়ে হইতেছে না আমাদের ভাড়াটিয়া। তো বলছে যে ঠিক আছে তোমরা ছেলের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি এদিকে থানা দেখতেছি। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে সাংবাদিকের সামনে আর আমার নেওয়া হয় নাই। আর ওই এলাকার মানে আমাদের ফুফাতো ভাই ছিল, যারা মানে আমার অনেক সিনিয়র ভাই। তো ওরা এসে এটা সমাধান করলো। পরে ওরা হাসপাতালে নিয়ে গেলো, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তো ওইখান থেকে পরে সুস্থ করে নিয়ে আসছে। পরে গ্রামে মানে পরে বাসায় আমি আর যে রুইছি, মানুষ অনেক মানুষ খালি দেখতে আসে যে শাহাদাত নাকি মানুষ মারা লেছে, যে কারের মূল্য মারা লেছে, এসে মানে অনেক বাড়ি একদম ঘিরাও হয়ে গেছে লোকে। তখন আমার মা বলতেছিল যে আমরা গ্রামে যাই। আচ্ছা। মানে একবারে না, বেড়াইতে আমার বাবার সাথেই। তখন আপনার বয়স কত? তখন ক্লাস আমি 6-এ পড়ি। আচ্ছা। তখন নিয়ে গেল। তো গ্রামে আমার বাবা বলতেছে যে ঠিক আছে মারামারি করছো। আমার বাবা আবার একটা কথা বলতো সবসময় যে মারামারি করলে মায়ের দিয়ে আসতে হইব, মায়ের খায় আসলে হবে না, এই কথাটা সবসময় বলতো। তো বাবা আমার আর তখন কিছু বলে নাই। তো আমার বাবা আমাকে দেখে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে যাওয়ার পর বেড়াইতে, তো আমার মা আর আমি আর আমার বড় বোন, আচ্ছা, 3 জনের লোকে আমরা নানুর বাড়িতে যা উঠছি সব ব্যাগ টেক নিয়ে। আর আমার বাবা আর আমার ছোট 2 ভাই উঠছে লোকে আমার দাদুর বাড়িতে, মানে পাশাপাশি বাড়ি, 5 মিনিট লাগে হাইটা যেতে। ওকে। তো ওইখানে
আমরা ওইখানে যাওয়ার পর আমার মামা বলতেছে কি, আমার মামার সাথে আমার বাবার ফোনে কন্ট্যাক্ট হয়েছে আগে আসার আগে। তো আমার মামা বলতেছে কি যে তোরা দুইজন তোর বাবার সাথে চলে যা। আমি কই যে কেন? কই যে তোর মা আমাদের সাথে থাকবে, তোর মা আর তোর ওইদিকে যাবে না, আচ্ছা তোরা তোর বাবার সাথে চলে যাও। তখন আমার একটা ধাক্কা মারছে, তো হালকা ভাবে দেখা দিছে, তো আমি পড়ে গেছি। তো আমি আবার আমার বাবার কাছে যে ওই কথাটা বললাম যে বাবা এই তো মামা তো আমার এই কথা বলছে যে তুই তোর বাপের লোকে চলে যা, আমার ধাক্কা মারছে। তো আমার বাবা আবার মানে অনেক রাগি টাইপের ছিল, তো যে হাতে একটা লাঠি ছিল। তো যাওয়ার পর আমাদের বাড়ি থেকে আমার নানুর বাড়িতে যা মানে আমার মামার পিস দিয়ে চুলো দিয়ে মানে বাইরে শুরু করছে। পরে আমার মামা এক সময় মানে ধাক্কা দিছে আমার বাবারে, তো আমার বাবা পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই বাড়ি থেকে আমার নানুর বাড়ি থেকে আমার বাবা আমাদের বাড়িতে এসে পুরা চিল্লাচিল্লি শুরু করছে। পরে আমার বাপ চাচারা আরো যারা যারা ছিল তখন একটা বড় ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। তখন আমার বাবার বাড়ির সবাই আর আমার নানুর বাড়ির সবাই এক তরফের যে আপনার সলা দিয়ে গায়ে গিয়ে শুরু করছে। তো ওইখানে আবার আমার মা অনেক মাইর খেয়েছে, আমার মারে মারছে। আমার নানুরও ওইখানে যে মাথার মধ্যে আঘাত পেয়েছে, বুড়া মানুষ নানু। তো নানুর আর মার হাসপাতালে নিয়ে যায়। তখন আমি আমার বাবার সাথে আর আমার মা আমার বোন আমার মার সাথে তখন গেল এইভাবে। তখন আমি আমার বাবার এই মারামারির বিচারটা গ্রামের সবাই বলছে যে এটা ইয়া করবে, আপনার ওই যে চেয়ারম্যান মেম্বার ওদেরকে ডাকায় মানে এটা একটা সমাধান করবে। তখন আমাদের এলাকায় এক স্কুলে মিটিং জমছে। মিটিং জমানোর পর মানে আপনার বাবার এই ঘটনা সমাধান করবে। হ্যাঁ, তখন বয়স কত আপনার? তখন আমার বয়স, বা কোন ক্লাসে পড়ছেন? তখন আমি ক্লাস 7 পড়েন। আচ্ছা, তারপর গেল এটা। তখন বিচার বসলো, সবাই আসলো। আমার বাবার আবার টাকা পয়সার দিক দিয়ে কম ছিল না, তো তখন আমার বাবা মনে করেন মানে টাউন থেকে বড় বড় নেতা করে টাকা দিয়ে নিয়ে গেছে যে আমার পক্ষে দিলে কথা বলবা। পরে বললো যে ঠিক আছে। পরে গেল, পরে আমার বাবার সবাই বিচার করে দিল কি যে আমার বাবা এক কথাই বলে যে আমি মানে আমার মাকে আর নিবে না, আমার বাবা মারা যাবে তবু আমার মাকে নিবে না। তো এই রায় যেহেতু দিয়ে দিচ্ছে, তখন আমার মানে যারা বিচার করবে তারা বলতেছে যে তাহলে তোমার মেয়ের আর তোমার ওয়াইফের মানে খরচ দিবা মাসে মাসে, তুমি বিদেশ থাকো সমস্যা নেই। আর তোমার বউ তোমার মেয়ে এই তোমার শ্বশুর বাড়িতে থাক, মাসে মাসে তুমি 5,000 টাকা খরচ দিবে। পরে আমার বাবা বলছে যে ঠিক আছে আমি 5,000 টাকা করে দেবো। তখন আমরা 3 ভাই আমার বাবার সাথে। তখন বিচার শেষ, সকালে বিচার বসে প্রায় মাগরিবের পর বিচার শেষ হয়েছে। তখন আমার বাপে বলতেছে যে চলো আমরা ঢাকা চলে যাবো। পরে আমরা চলে গেলাম মানে প্রাইভেট কার নিজের ভাড়া করে নিয়ে চলে গেলাম আমরা আব্দুল্লাহপুর। তো ওইখানে আমরা আমার যে সবচেয়ে ছোট কাকা যেটা সবচেয়ে ছোট চাচার বাসা যায় উঠছি। ওঠার পরে আমরা ঘুমাই গেছি। তো সকালে উঠে শুনি কি চাচা বলতেছে যে এই তোমার আব্বু বিদেশ চলে গেছে। তো আমরা মানে অবাক হয়ে গেলাম যে আমাদেরকে না বলে চলে গেল। তো আমি তো আবার একটু দুষ্ট টাইপের ছিলাম। তো আমার আমার আব্বু মনে হয় আমার কাকুরও বলে গেছে যে সোহেল এই ওরে কিন্তু তোর ওই যে ছোট দুইটার সাথে ওরে রাখিস না। কেন? ও একটু দুষ্ট টাইপের, ও কিন্তু মানে ওই দুইটা নষ্ট করবে। তখন আমার দিয়ে গেল গাজীপুর কোনাবাড়ি, আর আমার ছোট 2 ভাইরে রেখে গেছে আব্দুল্লাহপুর টঙ্গী আমার ছোট কাকার বাসায়, আর আমার দিছিল গিয়া আমার বড় চাচার বাসায়। ওইখানেও আবার আমার এই মানে 7-এ পড়তাম। তো তখন ওইখানে নিয়ে আমার আবার 6-এ ভর্তি করানো হয়। এখানেও ভালোই মানে চলতেছে, দিনকাল কাটতেছে। ছোট ভাই ছিল, চাচাতো ভাই, ওর সাথে ভালো দুষ্টামি ফাজলামি করতাম, মানে মিশতাম, খেলাধুলা করতাম। তো বড় 2 বোন ছিল, চাচাতো বোন, ওরা কলেজে পড়তো তখন। তো ওরা হঠাৎ করে আমার সাথে মানে ব্যবহার অন্যরকম শুরু করে দিছে। আমার বাবা কিন্তু টাকা দিয়ে গেছে আমার রাখার জন্য ওই চাচার বাসায়। তখন ওদের ব্যবহারটা আমার বেশি ভালো লাগে না, যে এর কিরকম ব্যবহার করে, মানে মারও মাঝে মধ্যে। তো আমি এক পর্যায়ে চিন্তা করলাম আমাদের বাসার সামনে একটা আপনার মানে ছবি তোলার স্টুডিও আছে, এখানে টাকাও লুট করা হয় আবার ফোনে কথা বলা যায়। তো ওইখানে যে আমি আমার অনেকদিনই থাকলাম ওইখানে। থাকার পর আমি আমার মারে ফোন দিলাম যে আম্মু কেমন আছেন, প্রায় আপনার 5-6 মাস পর ওইখান থেকে। পরে ফোন দেওয়ার পর মা বললো যে ভালো আছি, তুই কেমন আছিস? মা কান্দাকাটি শুরু করছে, বোনও কান্দাকাটি শুরু করছে। তখন আমার মা বলতেছে তোর সাথে আমি দেখা করবো। আমি বললাম যে যদি দেখা করেন তাহলে আপনি এই ইয়াতে আসেন, এই যে কোনাবাড়ি। তো আরেকজনের সাহায্যে আসছে আমার এখানে। তো আসছে পরে আমার বলছে যে তুমি এদিকে আসো। পরে আমি বলছি যে কোন পাশে? কয় যে মাঠে আসো, তোমার আম্মু আসে। পরে আরেকজনের দিয়ে ডাকাইছে। তো মাঠে গেলাম, মাঠে যে আম্মাই জড়া ধরে কান্দাকাটি শুরু করছে।
অনেকদিন ধরে দেখে না। তখন একজন যে আমার যে চাচার বাসায় থাকি আমি, ওই চাচার শালা দেখে ফেলছে। আচ্ছা। ওই চাচার শালা দেখা ওই চাচির কাছে যে বিচার দিছে যে আপু, শাহাদাতের মা বোন তো আসছিল মাঠে, শাহাদাতের মা বোনের সাথে না শাহাদাত ঝগড়া, তাহলে শাহাদাতে দেখা করলো কেন? ওই চাচি আবার আমার বড় চাচার কাছে বিচার দিছে, কয় যে এই শাহাদাত এই করে, শাহাদাতের মার সাথে ঝগড়া, এত বড় ঝগড়া তোমাকে মানে শাহাদাত আবার যে শাহাদাতের মার সাথে দেখা করে কিভাবে? তো ওই চাচা আসার পরে আমার একদিন মানে আমি সোফায় শুয়ে রয়েছি, তো আমার ডাক দিয়া বসায় বলে যে বসো, ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে পরে আমার বলছে যে আমি সোফায় বসে নিছি, পরে আমার বলে যে সোফায় না, তুই নিচে বস। পরে নিচে বসলাম, নিচে বসার পরে গরম ইয়ে আছে আপনার এই যে যেগুলো দিয়ে যে মাছ ইয়ে করে ভাজে খরচুন, ওইটা গরম করে আমার শরীরে লাগাই দেয় আমার চাচা, বড় চাচা। তো বলতেছে যে তুই তোর মার সাথে দেখা করলি কেন? আমি বললাম যে আমি তো দেখা করি নাই, আমার আসছে দেখা করতে, মানে আমার ডাইকে নিয়ে গেছে, আমি জানতাম না যে আমার মা আসছে। আচ্ছা। তো আমার ডাইকে নিয়ে গেছে, আমি দেখা করছি, আমি আর দেখা করবো না। তখন ওই চাচা তো আমার মারলো, বিচার করলো। এরপরে আমার বাবার কাছে বিদেশে ফোন দিয়ে বলে দিল যে তোমার বড় ছেলে তো তোমার ওই ওয়াইফের সাথে দেখা করে, যেটা ঝগড়া করছো তুমি, যেটা তুমি ভাত খাওয়াইবে না, ওই তোমার ওই বউর সাথে দেখা করে। তখন এই কথা বলতে পরে আমার ফোন দিছে, মানে আমার চাচির কাছে ফোন দিছে, চাচির কাছে ফোন দিয়ে বলে যে শাহাদাতের কাছে দেও, আমি কথা বলবো। তো আমার কাছে দিছে, আমি কথা বলতেছি, বলার পরে যে তুই তোরা আমি আসলে বাংলাদেশ আসার পর আমি তোর একবার মেরলাম, আমার এই কথা বলতেছে। তো আমি অনেক ভয় পেয়েছি, কারণ ছোট থেকে দেখে আসছি বাপে অনেক রাগী, অনেক মানে মারতো। তো এই কথাটা শুনে আমার মানে কেমন মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল যে না, আমি এখানে থাকা যাবে না, আমি আসলে মনে হয় এবারে সত্যি সত্যি মেরে ফেলবে, যেহেতু আমি মার সাথে দেখা করছি। তো আমি এক পর্যায়ে চিন্তা ভাবনা নিলাম যে না, আমি যদি কাজ করেও খাই তবু আমি আমার মার কাছে যাব, মার কাছে যে আমি চাকরি করে খাবো, ঠিক আছে। লেখাপড়া কিন্তু আপনার ওখানে 6 পর্যন্ত পড়লাম। তো আমার মার ফোন দিলাম যে মা, আমি আপনার কাছে চলে আসবো। তো মা বললো যে ঠিক আছে তুই চলে আয়। তো মা আবার বিকাশে ওই ফ্লেক্সিলোডের দোকানটায় টাকা পাঠাইছিল, তো ওইখান থেকে টাকা নিয়ে একদিন সকালে, আমি জানতাম যে সবাই স্কুল কলেজ আছে, যে আমি সকালে ফ্রি টাইমে আমি একা থাকি বাসায়, ওই টাইমে আমি চলে যাবো। ওকে। তো দেখি যে সকালে সবাই ঘুমায়, কিন্তু শুক্রবার যে ছিল আমার তখন মনে ছিল না। সকালে সবাই ঘুমায়, এখন ওদের মাথার এদিক দিয়ে যায় আমার মানে কাপড় চাপড় ব্যাগ সবকিছু নিয়ে আসতে হবে। আচ্ছা। তো আমি আস্তে করে ঘুম থেকে ওটা শুধু ফ্রেশ হওয়ার পর আপনার আমার পায়ের জুতাটা আর চিকোটার একটা প্যান্ট আর স্কুলের ব্যাগটা নিয়ে সোজা বাইরে আসলাম। বাইরে আসলে যে গেটটা খুলবো, ওই গেটটার সাথে লেগে জানালা, মানে দেখা যায় সবকিছু। তো আমি একটু নুয়া মনে করেন আপনার এই গেটটা পার হইয়া হাঁটা শুরু করলাম স্পিডে। আচ্ছা। তো আপনার গাজীপুর, আমি যে গাজীপুর চৌরাস্তায় আসছি, তো ওইখানে বসে রয়েছি। তারপর মা আসলো, আসার পর আমার নিয়ে গেল ট্রেন দিয়ে নরসিংদীতে, মানে একবারে আমার কাছে নিয়ে গেল। তখন আমি বলতেছি যে মা, আমি তো ঝগড়াটার মধ্যে তো প্রথম কথাটা আমি দিয়ে শুরু করছিলাম, কারণ এই যে মামা আমার ধাক্কা দিছিল, তো মামা আমার তো দেখতে পারবে না, মামা তো আমার মারতেও পারে। আমি বলছি যে আপনারা আগে যায় বলেন যে শাহাদাতের আসতেছে, আপনি যে একটু মামার বুঝান যাতে আমরা কিছু না বলি। তখন বলতেছে যে ঠিক আছে। তো তুই, আমি বলছি যে আমি নানার বাসায় যাই, যেখানে আমরা ভাড়া থাকতাম আগে, ওই নানার বাসায় যে আমরা উঠছি, নানার বাসায় যে আমি উঠছি শুধু, আর আমার মা আর আমার খালা চলে গেছে। তো আমি আমার নানার বাসা থেকে খাওয়া দাওয়া করে রেশমিশ নিয়ে, মানে ওরা অনেক ইয়ে করতেছে যে তোর বাপের সাথে তোর মার অনেক ঝগড়া, তুই এনে কেমনে আসলি? পরে আমি বললাম যে আমি পলায় এসে বসি, আমি আমার মার সাথে থাকবো, আমি বাপের সাথে থাকবো না। তো বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে। পরে এখানে চলে গেছে আবার গ্রামে নানুর বাড়িতে। তো মামা দেখা নানু বলতেছে যে তোর মামার কাছে তুই মাপচা, যে তুই কি করছিস না মাপচা, এলা সবকিছু হয়ে যাবে। তো আমার আবার কেমন লাগে। তো এরপরও যে মাপ চাইলাম মামার কাছে, মামা আমার সাথে কোনো কথাই বলে না। তো মা বলতেছে যে সমস্যা নাই, তুই থাকে এখানে। তো ওইখানে যাওয়ার পর আবার আমার 7-এ ভর্তি করাই দেয়, আদর্শ দাখিল মাদ্রাসা। তো ওইখানে 7 আমি পড়তেছি, ভালো চলতেছে, লেখাপড়া করতেছি, আসতেছি বাড়িতে। তো এক পর্যায়ে দেখা যায় যে মানে মামা বলে যে এই কোন ক্লাসে পড়ছেন তখন? তখন 7-এ। তখনও 7-এ? হ্যাঁ। আচ্ছা। তখন 7-এ পড়তেছি, তখন বলতেছে যে মানে কাজ করার, কৃষি কাজ, যেরকম আপনার যে গ্রামে যে ধান ক্ষেত, তো ওইখানে আমি অনেক কাজ করি। কাজ করার পর হালকা পাতলা কাজ করি, এরকম না। তো স্কুলে পড়ালেখা চলতেছে, তো একটা গ্রামে ওইখানে একটা মেয়ে ছিল, তো ওই মেয়ের সাথে আমি রিলেশন করতাম তখন 7-এ থাকতে।
তো এটা যে রিলেশন করতাম, প্রেম করার পরে গ্রামের মানে যার সাথে প্রেম করতাম ওর ফ্যামিলির সবাই জানাজানি হয়ে গেছে, এবং কি ওর ফ্যামিলির বাইরের লোকেরাও জানাজানি হয়ে গেছে। তখন এক পর্যায়ে আমার বলে যে তুই এই বাড়িতে আর আসবি না, মেয়ের ফ্যামিলির লোকেরা বলতেছে যে তুই এদিকে আর আসবি না। পরে আমি এটা আবার আমার মামার কানে গেছে, বড় মামার কানে। তো বড় মামা আবার আমার সাথে অনেক রাগারাগি করছে যে আমাদেরকে কি এরকম গ্রামে কোনো লোক আছে যে বলার যে এইদিকে যাইবি না বা এইদিকে ইয়ে করবি না, তোর কারণে তুই এরকম করস কে, তুই এগুলো করস কে, তুই এই কারণে তো তোরা বলে। পরে অনেক আমার মারছে ওই দিন। তো মারার পরে দেখলাম যে এইভাবে আর কতদিন, তো আর মানে মামারও ব্যবহার তো এরকম ভালো না, কারণ আমি ঝগড়ার প্রথম সৃষ্টিটা। তখন ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠলাম। 8 ওঠার পরে ওর সাথে পরিচয় হয়েছে একটা মেয়ের নাম আয়েশা। তো এই মেয়ের সাথে আমি একই ক্লাসে পড়তাম দুজন। তো জিএসসি পরীক্ষা দেওয়ার লাগে আবার টাউনে যাওয়া লাগতো আমাদের গ্রাম থেকে। তো আমি জিএসসি পরীক্ষার জন্য টাউনে যে গেলাম থাকতে। তো ওই মেয়ের সাথে এখান থেকে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়। তো এক পর্যায়ে মেয়েটা জিএসসি পরীক্ষা দেওয়ার পর ঢাকা চলে আসে। তো জিএসসি পরীক্ষা দেওয়ার পর আমার মা বলতেছে যে পড়ো, তুমি 9-এ পড়ো, 9-এ ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে আমার ভালো লাগে না যে মানে আয়েশার সাথে একটা বছর সময় কাটাইছি, যে আয়েশা ঢাকা চলে গেছে, আমিও ঢাকায় চলে যাবো, আমি কাজ করবো। তো আমি ওইখান থেকে মানে মারে বলতেছি যে মানে অনেক কান্দাকাটি যে আমি ঢাকা চলে যাবো, আমি থাকবো না। বোন, আমার বড় বোন আমার অনেক মারধর করছে ওই দিন যে তুই ঢাকা যাবি কে লাগে, তুই পড়ালেখা কর, আমরা তো আসি। পরে না আমি কারো কথা শুনতেছি না, আচ্ছা, যে আমি ঢাকা যাবই। তখন আমার বলতেছে যে ঠিক আছে, তুই যেহেতু ঢাকায় যাবি তাহলে তোর এক আন্টি বাসায় নারায়ণগঞ্জ চলে যা। পরে আন্টির ফোন দিয়ে আনানোর পরে আমার নারায়ণগঞ্জ পাঠাইছে। তো নারায়ণগঞ্জ আমার নিয়ে একটা গার্মেন্টস এর চাকরি দেয়, ওইখানে আপনার বেতন 2500 টাকা ধরছে বেতন। তখন রোজার মাস ছিল ওই সময়টায়। তো রোজার মাস আমি আপনার রোজার মাসটাই কাজ করলাম। তখন আমার এক মাসে 2500 টাকা হয়েছে। তো আমার 1800 টাকা দেয়, আর 700 টাকা ঈদের পর এসে নিতে হবে, নাইলে যদি আমি না আসি এই কারণে রেখে দিছে। তখন আমার 1800 টাকা দেয়। তো আমি 1800 টাকা দিয়ে আমার বোনের জন্য, মার জন্য, নানুর জন্য, মামানির জন্য, সবার জন্য কাপড় চাপড় কিনে নিয়ে আসি ঈদের জন্য। ওকে, পরে নিয়ে আসলাম। পরে আমি বললাম যে না, আমার এখানে ভালো লাগে না, আমি আয়েশার সাথে দেখা করব। তখন আমি আর এই নারায়ণগঞ্জ টাকাও আনতে যাইনি আর চাকরিও করতে যাইনি। তখন শুনলাম আমি যে আয়েশা নাকি আছে আপনার তেজগাঁও, যে তিব্বতের সামনে কলোনি বাজার। আচ্ছা, আর ওইখানে একটা মেস ঠিক করি। তো আমি ওইখানে তিব্বতে চাকরি নিই। তিব্বতে চাকরি নেওয়ার পর আমি এখানে ডিউটি করি সকাল 6টা থেকে দুপুর 2টা। আর 2টার পর আমি আয়েশার মানে খোঁজে বাইরে, আমাদের বন্ধু বান্ধব ছিল আরো ওইখানে। তো আমি বলতাম যে আয়েশা কোথায় থাকে, মানে আমি ওদের সাহায্যে চিনার একটা চিন্তা ভাবনা করলাম। তখন কলোনি বাজার যে অবশ্য সঠিক ভাষাটাই চিনলাম। তো ওর সাথে ওইখানে ঘোরাফেরা করি আর এই দিক দিয়ে তিব্বতে চাকরি করি। তো এক পর্যায়ে আয়েশার সাথে আমার মানে ভালো একটা রিলেশন হয়ে যায়। তো আয়েশা বলতেছে আয়েশাকে বিয়ে করার জন্য, মানে অনেকদিন পর এইভাবেই চলতেছে, দেখা চলতেছে, মানে দেখা চাকরিও চলতেছে, দেখাও চলতেছে। তো এইভাবে অনেকদিন পর ও আমার বলতেছে যে বিয়ে করার জন্য। তো আমি বলতেছি যে বিয়ে করব, বিয়ে তো আমাদের এখনো বয়স হয়নি। তখন ওর সাথে আমার অনেক কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। তো এক পর্যায়ে ও বলতেছে যে তুমি যদি বিয়ে না করো তো ইয়ে করো, আমরা একটা রুম নেই থাকি। আমি ওর বাবা ওর বিদেশ থাকতো, তো ওইখান থেকে ওরে মানে লেখাপড়া করে দিত, যে মাসে মাসে টাকা দিত ওর আন্টির কাছে। ওর আন্টির বাসায় থাকতো ঢাকায়। তো ওইখান থেকে আমার টাকা দিত, রুম ভাড়া নিয়ে নিছে। পরে রুম ভাড়া নিয়ে তখন আমরা দুজন একসাথে থাকি। তো এক পর্যায়ে মানে 2 মাস থাকা হয় আমাদের একসাথে। 2 মাস থাকার পরে ওর শরীর অনেক অসুস্থ হয়ে যায়। তো এক পর্যায়ে আমি বলি যে তোমার শরীর তো অনেক অসুস্থ হয়ে গেছে, তুমি গ্রামে চলে যাও। না, গ্রামে যাবে না, তো ও আমার সাথে থাকবে। আবার আমি ও গ্রামে গেলে আমারও গ্রামে নিয়ে যাবে। তখন আমরা তেজগাঁওতে থাকি। তেজগাঁও থাকার পর আমার তখন আবার ওই যে মার সাথে একটু যোগাযোগটা কম হয়ে যায় আমার মার সাথে, মানে ওই দিক দিয়ে আমি মার কোনো খোঁজখবর নিই না। এখানে আমার প্রায় অনেকদিন চলে যায়। তখন আমার মা হঠাৎ করে একদিন ফোন দিছে যে শাহাদাত, তোমার কি অবস্থা? আমি বলতেছি জি ভালো। কয় যে আমি তো ঢাকায়, ইয়া করো, এই তোমার বড় চাচার বাসায় তুমি আসো। আমি কই কেন? কয় যে আমার একটা চাকরি দিয়ে দিবে। আমি বলছি কে? বলতেছে যে তোমার বড় চাচার মেয়ের জামাই, মানে আমার বড় বোনের জামাই, চাচাতো বোনের জামাই। তো আমি বললাম যে ঠিক আছে। পরে ওর বাসায় আয়েশার বাসায় রেখা তখন আমি রাত্রে চলে গেছি। চলে যাওয়ার পরে ওইখানে যে আমার চাচার বাসায় যে দেখা করছি, তো আমার চাচাতো বোন আমার বলে যে তোর শরীরের এই অবস্থা কি? অনেক শুকিয়ে গেছি। তখন বলতেছে আমার দুলাভাই যে ছিল উনি আবার ডাচ বাংলা ব্যাংকের তখন FABP মানে ডেপুটি ম্যানেজার ছিল।
তখন ও আমার মানে উনি আমার বললো যে তুমি চাকরি করবা, আমি কই জি চাকরি করবো। পরে ওনার একটা ভিজিটিং কার্ড দিল, পরে বললো যে তুমি এটা নিয়ে কালকে আমার সাথে দেখা করো। তো ওইখানে থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসছিলাম রাত্রি। তো রাত্রে আসার পরে এসে বললাম যে এসে এই ব্যাপার, আমার তো একটা চাকরি হওয়ার কথা, কালকে যাই দেখি কি অবস্থা। কয়ে যাচ্ছে ঠিক আছে যাও। পরে গেলাম, পরে যাওয়ার পরে বললো যে তোমার শান্তিনগর একটা ভিজিটিং কার্ড দিয়েছিল শান্তিনগর ব্রাঞ্চের। তো ওইখানে যাওয়ার পর ওনার সাথে দেখা করি। দেখা করার পরে বলতেছে তুমি কি কোনো কাগজপত্র নিয়ে আসছো, ছবি টবি? আমি কই না, আমি কিছু নিয়ে আসি নাই, যদি কনফার্ম দেন তাহলে এগুলো ব্যবস্থা করে নিয়ে আসবো। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তো এসে বললাম যে আমার তো এই সার্টিফিকেট তো নেওয়া হয় নাই গ্রাম থেকে, তো তুমি একটু যাই নিয়ে আসো। বলতেছে যে না, তো মানে আমি একলা যাবো না, তুমিও চলো, দুজনে একসাথে যাই। তো দুজনে একসাথে যাই নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি। আমার পাঠাইছিল আমাদের বাড়িদার এলিট ফোর্স একটা কোম্পানির নাম। তো এলিট ফোর্স এর মানে ভর্তি করাইছে আমার ৬,০০০ টাকা দিয়ে। তো এলিট ফোর্স এর মাধ্যমে আমার ডাচ বাংলা ব্যাংকের পিয়ন এখানে একটা চাকরি দিল। তখন আমি এখানে চাকরি করতেছি, বেতন হলো আমার ৪৬০০ টাকা। তো এক্সট্রা কোনো ইনকাম নেই। তো ৪৬০০ টাকা দিয়ে আমার আসা যাওয়া এবং কি এবার যে ওইখানে আয়েসার খরচ মানে টাকা পয়সা কিছু করা এভাবে চলতেছে না। পরে ১ মাস আমি এখানে চাকরি করি, তেজগাঁ থেকে আসা যাওয়া ওইটা শান্তিনগর। তো আমি আয়েসার অনেক বোঝানোর পরে আয়েসার বলছি যে তুমি বাসায় চলে যাও, পরে গ্রামে চলে যাও, তোমার শরীরটা অনেক ভালো হবে। তখন ওরা আমি অনেক বোঝানোর পর গ্রামে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর গ্রামে রেখে আসছি। আর এদিক দিয়ে আমি মনে করেন এই বাসায় যা কিছু ছিল সবকিছু বিক্রি করে তখন আমি এই যে মালিবাগ আসি। তখন আমি একটা মেসের মধ্যে উঠি। তারপর এক মেসের মধ্যে উঠি, তখন এই মেস থেকে আমার অফিসে আসা যাওয়া করি, ১০-১৫ মিনিট সময় লাগে। তো এইভাবে চলতেছে অনেক সময়। তখন এক পর্যায়ে মানে ১ মাস ২ মাসের মধ্যে যে ম্যানেজার ছিল উনি আবার আমাদের দেশের নরসিংদী, একদম আমার বাড়ির পাশে। তো উনি আমার অনেক সাপোর্ট করতো যে শাহাদাত অনেক ভালো। উনি আবার সবার বাবা বাবা বলে ডাকতো যে শাহাদাত বাবা এদিকে বাবা, এটা করে এটা কর। তো এগুলো বলতো। তো আমিও ওনার অনেক কাজ করে দিছি, বাসার কাজ বা অফিসের কাজ। তো করে দেওয়ার পর মানে আমার অনেক সাপোর্ট। আবার সেকেন্ড ম্যানেজার আমার দুলাভাই ম্যানেজার, আবার আমার গ্রামে। তো আমার উপরে দিয়ে ৩ মাসের পর আমার উপরে দিয়ে আর মানে পুরান মেসেঞ্জার গুলা লেখাপড়া বন্ধ। হ্যাঁ, তখন আমার লেখাপড়া বন্ধ। মানে কোন ক্লাস থাকতে বন্ধ হয়ে গেল? জিএস মানে 9-এ পড়ছি আমি ৩-৪ মাস। আচ্ছা, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল আপনার ২০১১তে আমি জিএসসি পরীক্ষা দিছি। আর আমার জন্ম হলো ২০১৪ পড়ার পরে। কতদিন পরের ঘটনাতে আপনি আছেন এই মুহূর্তে? ক্লাস 9-এর পর প্রায় ১-২ বছর। আচ্ছা ঠিক আছে, বলুন। তারপর ২ বছর পরে মানে ব্যাংকে চাকরি করি। তখন ব্যাংকে মালিবাগ থাকে একটা মেসে। তো আমার উপরে দিয়ে আর পুরান মেসেঞ্জার গুলো কোনো কথা বলতে পারতো না। তো আমার ৪৬০০ টাকা বেতন আর এক্সট্রা ইনকাম টোটাল ধরে তারপর আমার বেতন প্রায় ১০-১২ হাজার টাকা পড়ে যেত। মানে আমি ইনকাম করতে পারতাম তখন বেশি, যেহেতু আমার উপরে দিয়ে কথা বলতে পারতো না কেউ। আর যে বিল সিগনেচার করাইতো আমার দুলাভাই সেকেন্ড ম্যান, তো উনি কিছু একটা স্যাক্রিফাইস করতো আমার। তখন এইভাবে চলতেছে। তো এক পর্যায়ে মালিবাগে মনে করেন আমি থাকি, এখান থেকে থাকতে থাকতে মানে অনেক টাকা পয়সা ইনকাম করি। তো তখন তো বন্ধু বান্ধব অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা। তো মালিবাগ এলাকার একটা ২টা নেতা ছিল, একটা সভাপতি একটা সহ সভাপতি, একটা ছোট একটা এরিয়ার। আচ্ছা। তো ওরা আবার ব্যাংকে যায় একটু লেনদেন করতো ডাচ বাংলা। তখন ওদের সাথে আমার পরিচয় হয় যে আমি তো আপনাদের এলাকায় থাকি, একটু দেখে শুনে রাখেন। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। পরে আমার অনেক দেখে শুনে রাখছে। তো ওদের সাথে ওদের পোলাবানের সাথে অনেক মানে মেশতেছি আমি। যেরকম আপনার অফিস থেকে আসার পর ক্যারাম বোর্ড খেলা, এই ঘোরাফেরা, এই করা সেই করা, তো মিশতেছি। তো ওই যে আমি যে মেসে থাকতাম ওই মেসের পাশের মেসে আবার একটা মেয়ে থাকতো, শান্তা করে নাম। আচ্ছা। তো ওই শান্তার সাথে আবার একটু কথা বলতাম মাঝে মধ্যে। তো শান্তা কথা বলার মধ্যে এই মধ্যে আবার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। তো ওই যে আন্টির বাসায় থাকি মেসে, এই আঙ্কেল আর হলো যে আঙ্কেলের মানে আমার মতো আরো একটা লোক আছে, থাকে খায় ৩,০০০ টাকার মধ্যে। এই লোক আর আঙ্কেল মিল্লা এই মেয়ের সাথে মানে প্রেম করার চিন্তা ভাবনা করতেছে। তো প্রেম করবে। তো আবার মেয়েরে বলছে যে এই ব্যাপার, তোরা টাকা দিমু, তুই আমাদের সাথে একটু খারাপ রিলেশন কর, যে খারাপ কাজ কর। তো এক পর্যায়ে হেরা মনে করেন এটা করছে। করার পর আবার ভিডিও করছে। ভিডিও করার পর তো এই ভিডিওর মানে বই দেখায় মাঝে মধ্যে যে আবার যদি না আসস তাহলে এটা মেনটেনেন্স ছেড়ে দিব, কিন্তু কিছুই পারতো না।
তো মেয়েটা অনেক ইয়া করে তারপর মানে ভয় পায়, তারপর আমার দেখে যে আমি যে এই যে নেতার সাথে একটু চলাফেরা করি, তো আমার এই ব্যাপারটা শেয়ার করছে। তা আমার বলতেছে যে সাদাত এখন কি করা যায়, এরা তো আমার খালি এইগুলো বলে। পরে আমি বলতেছি যে ঠিক আছে, আমি ইমরান কাকারা বললে দিব না, আর কামরুল আমি বললে দিব না, যে যাতে কিছু না বলে, তারা এই ব্যাপারে আর কিছু করবে না। পরে কয়ে যে ঠিক আছে। তখন আমার মানে তখন বলে যে তুই আমার ভালো একটা বন্ধু। পরে আমি ওদের সাথে বলছি যে কাকা আপনারা বলে এইগুলা বলেন শান্তারে, কয়ে তোরে বলছে কেন, আমি বলছি যে শান্তাই বলছি। পরে আমি বললাম যে এটা আপনার মেয়ের মতো, মেয়ের বয়সী সমান, তো আপনি এগুলা কি করলেন বুঝলাম না। পরে অনেক এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে। তখন মেয়েটা বলতেছে যে সাদাত তোরে আমি বিয়ে করবো। আমি তখন ব্যাংকে ভালো টাকা পয়সা ইনকাম করি, ওর মাও জানে, ও জানে। পরে আমি বলছি যে বিয়ে করবি, আমি তখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। পরে ও বলতেছে যে শুক্রবারে বিয়ে। শুক্রবারে বিয়ে, তো বৃহস্পতিবার রাত্রে আমার ঢাকায় বলতেছে যে সাদাত তুই আমার এক বান্ধবীর বাসায়। পরে বান্ধবীর বাসায় গেলাম গুলবাগ। যাওয়ার পরে আমার বলতেছে যে সাদাত আমি ওদের সাথে মিউচুয়াল করে নিস। আমি কই কাদের সাথে, কয় ইমরানের সাথে আর কামরুলের সাথে। আমি কই কি মিউচুয়াল করলি, কয় যে আমি আরেকদিন সময় দিলে ডিলিট করে দিব, মানে আমি আরেকদিন ওদের সাথে সময় দিলে তো আমি তোরে বিয়ে করবো না, আমি আরেকদিন সময় দিয়ে আমি সবকিছু ইয়ে করলাম, ডিলিট করে ফেললাম, তোরে বিয়ে করবো না। আমি কই যে আচ্ছা ঠিক আছে, তোর ভালো যেটা মনে তুই এটাই কর। পরে গেল গা। তখন আমি ওর ফোন দিয়ে বললাম তুই যদি এইগুলো করস তাহলে আমি কালকে তোর বাসায় আসতেছি, তোর এখানে থাকতে দিতে দিব না, তোর মারও এখানে থাকতে দিব না, তোর পুরো ব্যবসা নিয়ে এখান থেকে যাইতে করবো। তখন ও অনেক ভয় পেয়ে কান্দাকাটি শুরু করছে। তখন আমি তো আর নেতা নিয়ে যাইনি ওদের বাসায়। তখন এই ঘটনাটা যে আমার সাথে এক ফ্রেন্ড ছিল না, মানে যারা মেসে থাকতো, একজনের মানে গল্পটা শুনে ফেলছে পুরাটা একদম, মানে যে আমার পাশে ঘুমায়। তো ওর সাথে আমার একদিন ঝগড়া হয়। তো ও আবার করছে কি, যে নেতাদের সাথে আমি চলতাম, ও ওই নেতাদের কাছে সব ঘটনা খুলে কয়ে দিছে যে শাহাদাত ইমরানের সাথে কথা বলে এবং কি মেরে ট্রিট দিয়ে খারাপ খারাপ কথা বলে, এবং ইমরানও এইগুলো করছে, কামরুল এইগুলো করছে, এগুলা থেকে জরিপানা মানে দুইটা একটা জরিপানার চিন্তা ভাবনা। তো ওই দুইটা ইমরান কাকার আর গিয়া কামরুল, ওরা দুইজনের ধরে মনে করেন অনেক মায়ের ধর। এবং কি ইমরানের বলতেছে তোর মেয়ের সমান তুই এটা কেমনি করলি, তোরে 20,000 টাকা জরিপানা করবো, নাহলে তোর বিয়ে করতে। তো ও কিরকম, ও বিয়ে করতে রাজি হয়ে গেছে। তো ওর ওয়াইফ আর ওর মেয়ে ওর ছেলেরা এসে কান্নাকাটি করতে যে আমার বাবার এই কাজটা করেন না, তাহলে আমরা একদম ইয়ে হয়ে যাবো। তখন আর বিয়েটা দেয় নাই, তখন 20,000 টাকা জরিপানা করে, আর মেয়েরে করে 10,000, আর ওই যে ছেলেটা ওরে করে 5,000। তখন আমার এবার এই মানে বিশ্রায় পাইতেছে না। তখন শুক্র শনিবার ছিল, তো আমি আমার ব্যাংক থেকে বন্ধ শুক্র শনিবার, আমি আবার চলে গেছিলাম গ্রামে। মানে শুক্র শনিবার আসলে আমি গ্রামে যাইতাম। তখন আবার আমার বিশ্রায় পায় না, শাহাদাত ছেলেটা কে, মানে তখন আমার শাহাদাত নামে চিনতো না, আমার চেহারা দেখলে আবার চিনতো। তখন আমার আসার সাথে সাথে আমার মানে আমার লগের দুইটা বন্ধুই বলতেছে শাহাদাত এটা তুমি কি করলা। আমি কই কি, বলতেছে যে শান্তারে তুমি বলে ফিজিক্যালি রিলেশন করছো। তো আমার ধৈর্য বলতেছে যে তোরা বলছে যে এলাকার নেতারা বলছে যে তোরা আটকাইতে। আমি বলছি যে আমার সাথে এত ভালো সম্পর্ক, আমার আটকাইতে বলছে। আচ্ছা ঠিক আছে ফোন দেন, কারণ আমার বন্ধু বান্ধবী, আমার গায়ে হাত তোলার মানে সাহস নাই আমাদের। তখন ও ফোন দিছে যে হ্যাঁ এই শাহাদাত নামের ছেলেটারে তো পাইছি, তো কি করবো, নিয়ে আস, এদিকে নিয়ে আস, মসজিদের দিকে নিয়ে আস। তো নিয়ে আসার পরে আমার মানে বলছে যে এই ব্যাপার। আমার তখন স্যামসাং গ্যালাক্সি এক্স একটা মোবাইল ছিল, স্যামসাং গ্যালাক্সি। তো এই মোবাইলটা আর যে আমার 5,000 টাকা জরিমানা করছে, মোবাইলটা নিয়ে নেবে আর 5,000 টাকা নিয়ে নেবে। তো আমার কাছে তখন 1-2 হাজার টাকার মতো ছিল। তো এটা নিচে আর বলছে যে বেতন পাওয়ার পর ওই টাকাটা দিতে হবে আমার। তখন আমি বললাম যে আমার সিমটার মেমোরিটা তো দিবেন, কয় যে না তোর কিছুই দেওয়া হইব না। পরে আমি ডাচ বাংলা ব্যাংকে তো তখন চাকরি করতাম। তখন ওইখান থেকে আমার একটা সিআইডির সাথে পরিচয় ছিল, মালিবাগ যে মোড়ে সিআইডি। তো ওই সিআইডি অফিসের স্যারের কাছে বললাম যে স্যার এই অবস্থা, আমার তো মোবাইলটাও নিয়ে নিছে, আমার 5,000 টাকা বলছে দিতে, আর 2,000 টাকার সাথে ছিল নিয়ে নিছে, আর 3,000 টাকা বেতন পাইলে নিয়ে নিবো, নাহলে আমি এলাকায় থাকতে পারবো না। পরে বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তখন আপনার রমনা থানা থেকে পুলিশ পাঠায়। পুলিশ পাঠানোর পর নেতারা যে ধরছে যে এই বলে এই কিছু করছে, কয় যে প্রমাণ কি। পরে ওই যে পুলিশের সামনে ওই মেয়েটারে নিয়ে আসছে এলাকার নেতারা। তো নিয়ে আসার সময় ওই মেয়ের এখানে মাইরা, মানে ওই মেয়ের মারও মারছে। হ্যাঁ, মারার পর মানে বলছে যে শাহাদাতের নামে মিথ্যা সাক্ষী দিবি, মানে বলবি যে তোর সাথে রিলেশন হয়েছে, মানে আপনাকে ফাঁসাতে চাচ্ছে। হ্যাঁ। তখন ওই মেয়েটারে মাইরাটে নিয়ে আসছে। তো ওই মেয়েটা আমার এসে বলতেছে যে শাহাদাত তুই এটা একটা কাম করলি। আমি বললাম যে কি,
বলতেছে যে তুই কেমনে করলি এই কাজটা। তো আমি ভাবতেছি যে ও ভাবছে যে আমি নেতাকে কাছে বলে দিছি ঘটনাটা, কারণ ওই যে ওর ভিডিওর ব্যাপারটা তো আমিও জানি। তো ও ভাবছে যে আমি বলে দিছি, কিন্তু আমি তো বলি নাই। পরে বললো যে নেতা অনেক রাইগে গেছে মেয়ের প্রতি, যে তুই কি করছে কি না করছে থাপড়া মাইনে কয় যে তুই আসল কথা কর, তোর সাথে গিয়ে ফিজিক্যাল রিলেশন করছে নাকি না। তখন ও সবাই সামনে শিখে রাখছে যে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশন করছি, কিন্তু আমি ওর সাথে ভুলেও কোনোদিন ফিজিক্যাল রিলেশন করিনি। তো গেল এটা। পরে পুলিশ তো আমার ছাড় পাঠাইছে যে পুলিশ তুমি ওর মোবাইলটার টাকাগুলো উদ্ধার করে দিয়ে আসো। তো ওই টাকার মোবাইলটা আমার আইনা দিছে, বলতেছে যে এই জন্য তোমার মোবাইলের টাকা। পরে বলতেছে যে নেতারা বলতেছে শাহাদাত কাজটা কিন্তু ভালো করছে। আমি বলতেছি যে ঠিক আছে, পরবর্তীটা নেক্সটটা দেখা যাবে না আপনারা কি করেন আমারে। পরে গেল। পরে এইভাবে মনে করেন আস্তে আস্তে ব্যাংকে আমার যে প্রায় অনেকদিন চাকরির বয়স হয়ে গেছে, তো ম্যানেজার যেটা ছিল, আমি যে অনেক পেশারে মানে সুযোগ সুবিধাটা পাইতাম, এই সুযোগ সুবিধাটা মনে করেন ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে, মানে ট্রান্সফার হয়ে গেছে আমার দেশি ম্যানেজার। তো ট্রান্সফার হয়ে যাওয়ার পর দেখা যায় আমার বেতন 4600 টাকা, তখন আমি 5000 টাকা বেতন, টুকটাক 6000 টাকা হয়, তখন আমার বেতন কমে গেছে। তখন এক পর্যায়ে আমি বলতেছি যে তো আমার দুলাভাই যে ছিল সেকেন্ড ম্যান, উনিও চাকরি চাইরা মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে লোক পাঠায়। তখন আমার দুজনই চলে যায়, আমার সাপোর্ট যারা করতো। তো আমার তখন নতুন ম্যানেজার আইসা মানে আমার বেতন একদম কমাই দিছে, মানে ইনকাম সোর্স তো কমাই দেওয়ার পরে আমার বেতন এখন 5-6 হাজার টাকার মতো হয়। তো এটিতে আমার চলে না। তো আমি করতাম কি, অন্য অন্য বন্ধু বান্ধবের সাথে মিশতাম। তো এক বন্ধু আমার বলতেছে যে মানে অনেক বন্ধুদের সাথে তো মিশছি, তো একটা বিশেষ করে একটা নাম হলো মহসিন সাদ্দাম। তো এরা বন্ধু ছিল, তো ওদের সাথে আমি যোগ দিছি। মহসিন করতো কি আপনার অনেক কিছুই খারাপ কিছু করতো, ঠিক আছে। তো আমার মহসিনের সাথে আগে পরিচয়, তো মহসিন আমার সাদ্দামের সাথে পরিচয় করাই দিছে। তো সাদ্দাম আমার বলতেছে যে শাহাদাত চলো ইয়া করি, আমরা মানে মারামারির মধ্যে বেশি যেতাম অফিসের পর। তো সাদ্দাম আমার বলতেছে যে তুমি তো একটু কম মারামারি করো, আমরা তো একটু বেশি করি, তুমি এক কাজ করো, তুমি ইয়াবা ট্যাবলেট খাও। আমার বলতেছে, আমি বলতেছি যে কে এইটা খাইলে কি হয়, কয় যে এটা খাইলে তোমার মারামারি করতে মনে চায় বেশি, ঠিক আছে, মানে মারতে মনে চায় বেশি। তখন আমি এরকম ইন্টারেস্ট ছিল না এটার প্রতি। তো বললো যে ঠিক আছে তুমি 200 টাকা দাও আর আমি 500 টাকা দিই, আইনে খাই। তখন আমি টাকা দিলাম 200 টাকা দেওয়ার পর আনছে, আনার পর খাইছে, আমিও খাইছি। তো খাওয়ার পর বলতেছে যে চলো এবার যাই আমরা একটা মানে কাজে যাই। আমি বলতেছি যে কোথায়, কয় যে খিলগা। তখন খিলগা গেলাম। খিলগা তালতলা মার্কেটের মধ্যে, আপনার ওই মার্কেটের মধ্যে একটা ডান্স ক্লাব ছিল যে বক্স মানে ডান্স শেখায়। তো বক্স ছিল এখানে, ওইখানে মানে আমরা গেছিলাম আপনার 10-12 জন। যাওয়ার পর দেখি যে মানে কিভাবে যে মানে আমি তো এটা খাওয়ার পরে যে মারামারি বেশি করবো এরকম কোনো ইয়ে নাই। তো দেহের ইয়ে দেখে আমি মানে অবাক, মানে চাপাটি নিয়ে যেভাবে মানে উল্টা কুবানি শুরু করছে। আপনি ফার্স্ট টাইম দেখছেন এটা? হ্যাঁ, আমি এর আগে কোনো সময় এরকম মারামারি দেখিনি। তো দেখি যে মানে যেইভাবে মারতেছে, রক্ত মনে করেন পুরোটা ইয়া বইরে গেছে অফিস মানে রুমটা। তারপর দেখাই মানে আমার অস্থির লাগতেছে। ওই সময় আপনি কি করছিলেন? আমি ছিলাম এখানে, মানে আপনি মারছিলেন না? না, আমি মারিনি, আমি দাঁড়াইছিলাম। তখন আমি দাঁড়াইছিলাম, মানে এটা আমার ফার্স্ট মানে রক্ত দেখা, যে মারামারির মধ্যে যে রক্ত দেখা, ঠিক আছে। তারপর ঢাকা শহর মানে প্রলাবন্ধের সাথে, তখন দেখার পর মানে আমি একটু নার্ভাস হয়ে গেলাম। তো আমার ফ্রেন্ডের আবার যে হাতে কূপ লাগছে, পরে হে আবার আঙ্গুল একদম মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি কান্দাকাটি শুরু করছি। তখন আমি হেরে ধরে মনে করেন ওইখান থেকে চলে আসছে হেরে নিয়ে। তো হেরা ওই যে সাথে গেন্দাম লাগছিল সাদ্দাম ভাই, তো ওই সাদ্দাম ভাইও হেরাও চলে আসছে মারামারি করে। এই আমাদের মধ্যে থেকে খালি হের আঙ্গুলটা একটু ক্ষতি হয়েছে, আর সেরকম বেশি ক্ষতি হয় না আমাদের, আর ওদের অনেক ক্ষতি হয়েছে। তো সিলে হয়। তো এই পর্যায়ে এই কাহিনীটা গেল। তখন আমার বন্ধু বান্ধব আস্তে আস্তে বাড়তে শুরু করে, যেরকম যে সাদ্দামের অনেক বন্ধু বান্ধব। তো আমারও এখান থেকে মনে করেন সাদ্দামের সাথে থাকতে থাকতে বন্ধু বান্ধব আমার বাড়তে শুরু করে। তখন আবার মনে করেন আমি যে প্রথম একটা বুঝতে পারলাম যে ইয়াবা ট্যাবলেট খেললে নাকি বলে মারতে বেশি মন চায়, মারামারি করতে মন চায়। তখন আমার আরেক মানে মগবাজারের ফ্রেন্ড ছিল, যেটা আমি মালিবাগ আর মগবাজারের ফ্রেন্ডদের মধ্যে মনে করেন আমি অফিস কিন্তু ঠিকই চালাইতেছি, অনেক কষ্ট করে হইলো অফিস চালাইতেছি, কিন্তু বেতন কম। কিন্তু এর মধ্যে বলতেছে যে দোস্ত আসো আমরা একটা আজকে পার্টি দিব, মগবাজারের হেরা বলতেছে আজকে। তো মগবাজারের হেগোর কাছে গেলাম, যাওয়ার পরে হেরা ওরা মানে ইয়াবা ট্যাবলেট খাওয়াইলো। এই ঘটনার পরে? হ্যাঁ,
এই ঘটনার মিনিমাম ওই সময়টাতে কি ওনাকে মেরেই ফেললেন আপনারা নাকি ওইভাবে ক্ষত বিক্ষত করে রেখে চলে আসছেন? ক্ষত বিক্ষত, মানে মারামারি মরে নাই একটু, মানে কাটাকাটি হয়েছে, আচ্ছা ওই এলাকায় গেলে মারবে। আচ্ছা তখন এই কয়েকদিন ভালোই গেলো, এক সপ্তাহের মতো। তো এক সপ্তাহ পরের ঘটনা আবার হলো গিয়া, আমার আরেক বন্ধু বলতেছে যে এই পার্টির দিনে তো পার্টির মধ্যে ইয়াবা খাবে, খাইছি আমরা সবাই। এটা হলো গিয়ে আপনার মানে রোজার মাস ছিল। তো পরে বলতেছে যে চলো, পরে খাইছে, মানে আমরা ছিলাম 8জন ছিলাম। তো 8 জনের মধ্যে আমরা মারামারি, আমি তো শুধু জানি এতটুকু যে একটা ছেলের সাথে আমার গার্লফ্রেন্ড নিয়ে জ্ঞান হয়েছে, আমার এক ফ্রেন্ডের। তো এই মানে ওই ছেলেটারে একটু হালকা পাতলা কয়েকটা মারবে, আর না করবে এই মেয়ের সাথে যাতে রিলেশন না করে, আমি জানি তো এতটুকু। তো গেল, তো যাওয়ার পর আমরা এক পর্যায়ে হাতি জিল দেখা করি। দেখা করার পর ছেলেরে পাই, ছেলেরে পাওয়ার পর ছেলের সাথে প্লবান ছিল, 5-7 জনের মতো ছিল। তো এক পর্যায়ে দেখি যে পিছন থেকে আমার ফ্রেন্ড সার্কেলের জানিয়ে গেছিল, আমিও নিয়ে গেছিলাম, কিন্তু আমি বাইর করছি। আমি উল্টা দিক দিয়ে মনে করেন আমি বাড়ি দিছি, কিন্তু বা দিক দিয়ে আমি খুব দেইনি, উল্টা দিক দিয়ে বাড়ি দিছি। তো এক পর্যায়ে আমার বন্ধু বান্ধবরা যে মারছে না, মানে রাত্রে তো মানে কার গায়ে কোনটা লাগছে না লাগছে এটা কোনো বোঝা যাইতেছে না। তখন এক পর্যায়ে দেখি যে একজন শুয়ে পড়ছে, কে শুয়ে পড়ছে সেটা জানি না, শুয়ে পড়ছে। তো আমরা দৌড়ায় চলে গেছি, একদম মনে করেন আমাদের এলাকায় চলে গেছি দৌড়ায়। তো ঘন্টাখানিক পরে শুনি যে ছেলে মারা গেছে। তো তখন আমি করছি কি, আমার ওই যে আমি সাথে সাথে মানে অফিস বন্ধ করে সাথে সাথে গ্রামে চলে গেছি। গ্রামে চলে যাওয়ার পর তো আমার ভালো লাগতেছে না যে আমি ঢাকার আসবো, মানে যেই অবস্থা আছে আমার। পরে 1 ঘন্টা পর শুনে এই অবস্থা, পুলিশও আসছে, পুলিশ এসে আমাদের এলাকায় বিশ্রাইতেছে, মানে আমাদের যে এলাকায় থাকি আমরা চিপা চাপায় বিশ্রাইতেছে, মানে এলাকাটা পুরোটাই পুলিশের আন্ডারে চলে গেছিল। তখন এক পর্যায়ে ওর ছেলের যে মারা গেছে, ওর মা আর ওর বাবা তো আমাদের নামে মামলা করে। তো মামলা করার পর আমার দিয়েছিল 7 নম্বর আসামি। আচ্ছা, আর যেটা 1, 2, 3, 4 এই 1 সপ্তাহের মধ্যে ধরা গেছে। আচ্ছা, ওদেরকে রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে অনেক মারামারি করছে। তো ওদেরকে জেলেও পাঠাইছে। আচ্ছা, আমি 7 নম্বর আসামি, কিন্তু আমারও পায় নাই, আমি গ্রামে। তো এক পর্যায়ে গ্রামে 1 সপ্তাহের মতো থাকছি, কিন্তু আমার লগের 4 জন যে ধরা খাইছে, লগের 4 জন স্বীকার, মানে একটা যে রিমান্ডে নিলে একটা স্বীকারোক্তি আছে না, যে এই স্বীকারোক্তিটা দেয় নাই যে এরা নিজেরা মার্ডার করছে। তো ওরা বলতেছে যে আমরা মরে গেলে আমরা মানে স্বীকারোক্তি দিব না যে আমরা মারছি। আমি বলছি যে ঠিক আছে তোরা, মানে আমি যে জেলে যে দেখা করছি পরে গ্রাম থেকে আসছি। পরে অফিসে আমারও ফোন দিছে ব্যাংক থেকে, ফোন দিয়ে বলতে তোমার চাকরি তো থাকবে না। আমি কেন, যে এতদিন তুমি গ্রামে থাকতেছো, তোমার চাকরি থাকবে, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি গ্রাম থেকে আসি। আসার পর আমার ওই ফ্রেন্ডদের 4 জনের সাথে দেখা করি, জেলখানায় যায়। দেখা করার পর ওদের সাথে কথা বলছি, ওরা বলছে যে তুই একটু লুকায় থাক, তোরা পাইলে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, পরে আমি মনে করেন ওই এলাকায় ছেড়ে আমি অন্য এলাকায় চলে গেছি। ওইখান থেকে অফিস করতেছি। তো এক পর্যায়ে মানে আমার জীবন, আমি নিজের রাত্রে ঘুমাইতে গেলে আমার চিন্তা হয় যে আমার লাইফটা কিভাবে যাইব। তো এক পর্যায়ে আমার বাবার প্রতি আমার অনেক ঘৃণা হয়। তো আমি বলতেছি, মানে আমার নিজের প্রতি আমার কাজ করে যে আমি আমার বাবার মাইলাম। তখন ওই যে ছিল, এই যে আমার বাবা কোনো খোঁজ খবর নেই না, আমার মার কাছে যাওয়াতে আমার মানে ফোনে কথাই বলে না। আচ্ছা, মানে ওই যে আমি আমার বাবার কাছে ছিলাম। ওকে, তখনও তো পুলিশ আপনাকে খুঁজতেছে? হ্যাঁ, তখন খুঁজতেছে। আচ্ছা, তখন এই যে সাদ্দাম ভাই যে ছিল আমার, এই যে খেলবে মারামারি করছিলাম, তো ওর কাছ থেকে আমি ওর কাছে সবকিছু পরামর্শ করবো, আমার ছোট ভাইয়ের মতো দেখে। তো আমি বলতেছি যে একটা পিস্তলের ব্যবস্থা করে দিতে পারবেন ভাই? পরে বলতেছে যে টাকা লাগবে। পরে আমি বলছি যে টাকা দিব। তখন এই ব্যাংকের চাকরি করে আমি যা টাকা জমাইছিলাম আর বাড়ি থেকে মার কাছ থেকে কিছু টাকা এনে দিছিলাম। তো দেওয়ার পরে ও আমার একটা 9mm পিস্তল এনে দেয়। 9mm এনে দেয়, এটার সাথে গুলিও দিয়ে দেয় 2টা। বলতেছে যে এটা শুট করলে হবে, ঠিক আছে, আমার সবকিছু শিখিয়ে দিছে। আচ্ছা, তো আপনি এটা কেন শিখলেন, কি কারণে? আমার বাবার আমি মারার জন্য। কারণ এই যে আমাদের সংসারটার পুরো ভেঙে ফেলছে। আমার বাবাকে আপনি খুন করে ফেলবেন এই কারণে? হ্যাঁ, আমাদের সংসারটা ভেঙে ফেলছে, এবং কি আমার বোনেরও দেখা সাক্ষাৎ করে না, আমার মারও না, আমারও না। সো আপনি প্ল্যান করেছেন আপনার বাবাকে আপনি মেরে ফেলবেন? হ্যাঁ। এবং এদিকে আপনার জন্য পুলিশ আমাকে খুঁজতেছে। হ্যাঁ, বলেন। তারপর তখন আমি এক পর্যায়ে আমার এই ভাইয়ের কাছ থেকে আমি পিস্তলটা নেই, এবং কি আর আমি 10,000 টাকা দিই। বলছে যে আমি একদিনের জন্য বলছি যে আমি নিয়ে যাবো আর আসবো। তখন আমি মালিবাগ ওই আমি যেখানে থাকি এখান থেকে বাসে উঠে আমি আপনার পুরান ঢাকা চলে যাই। আমাদের যে বাড়ি, ওই বাড়ির আশেপাশে মনে করেন আমি যে ওইটা নিয়ে বসছি। তো আমি বলতেছি যে পাইতেছি না। তো
আমি আমি বলতেছি আমি ফোন দিলে তো এখন সন্দেহ করবো, যদিও আমি যদি আজকে যদি বাবারে ফোন দিই তো বলবে যে শাহাদাত ফোন দিছিল, ফোন আসছিল, এই বাড়িতে বলছে, এই মারছে। আমি বলবো ওর ফোন এতদিন আসে না কেন? ওকে। তো আমি আমার মারে বললাম যে মা আপনি একটু ফোন দিয়ে দেখেন তো বাসায় আছে কিনা। আমার মার সাথে আবার মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয় ফোনে। তো আমি বলছি যে আম্মা আপনি একটু ফোন দিয়ে দেখেন বাসায় আছে কিনা। কেন? আমি কই না এমনি বাসায় থাকতে আছে কিনা, মাও জানে না আমার ব্যাপারটা। তো বললো যে না বাসায় তো নাই, এত গ্রামে গেছে। তখন আমার মা আমার বড় চাচার বাসায় থাকে। আচ্ছা। আর আমার বোনের এর মধ্যে বিয়ে হয়ে গেছে এই ঘটনার মধ্যে। ওকে। তখন আপনার মা কি জানতো যে আপনি ওয়ারেন্টের আসামি? না, আপনাকে না, না, কেউ জানতো না। আমার মা তো থাকতো দূরে। কে জানতো ওই সময়টাতে? এই সময়টাতে একমাত্র জানতো সাদ্দাম, তারপর আমার এই যে মানে যে মেসের কয়েকজন জানতো, আর ব্যাংকের একজন জানতো। ব্যাংকে তো যাওয়ার সব তখন বন্ধ করে দিয়েছেন? না, তখনও যাচ্ছেন? তখনও যাচ্ছেন। ব্যাংকে যাচ্ছি, কিন্তু ওই যে আমার ফ্রেন্ড সার্কেলের যে জানতো যে আমি যে ব্যাংকে চাকরি করি, ওরা যে 4 জন ধরা খাইছে ওরা বলে নাই কেউ। আচ্ছা। ওরা বলে নাই ছিল অনেক। হ্যাঁ, তখন আমার যে একটা স্যার ছিল, ও জানতো, স্যারটার নাম হলো শিবলি স্যার। তো ও অনেক আমার হেল্প করছে, টাকা পয়সা দিয়ে, কোন সব দিক দিয়ে। তো এক পর্যায়ে আমি যা পাইনি একদিন, এটা নিয়ে ঘুরে আসছি। আবার যাইতাম কোন সময়, যেরকম আপনার সপ্তাহে 2 দিন যেতাম, শুক্রবার শনিবার আমার বন্ধ থাকতো অফিস, সপ্তাহে 2 দিন যেতাম। তো আমার দেখি যে 3 দিনের মাথায় আমি মানে মালিবাগ মৌচাকের মধ্যে মনে করেন ধরা খাইছি। পুলিশ আমার মনে করেন আমার সাদ্দাম যে আমার দিচ্ছে জিনিসটা, এটা আমি ফেরত না দিতে মানে আমার কাছে রাখতে রাখতে হ্যাঁ আমার প্রতি বিরক্ত। আচ্ছা। তো হ্যাঁ এক পর্যায়ে মনে করেন হ্যাঁ ফর্মা ছিল ফ্রেন্ড, তো ফর্মা দিয়ে মনে করেন আমার পুলিশে আটকাই দিছে। মৌচাক সহ। মৌচাক, হ্যাঁ আমি যাইতেছি, হ্যাঁ জানি আমি শুক্র শনিবারে যাই। আচ্ছা। আমার সাদ্দাম যেটা যার কাছে নিয়েছি, কারণ এর সাথে তো সত্যটা শেয়ার করলে সমস্যা নাই, আমি যেটা জানতাম। তো ওর সাথে আমি শেয়ার করছি, ওরা বলছে যে ভাই আমি টাকা দিব, কিন্তু আমার তো কাজটা হইতেছে না, এই কারণে আমি রাখতেছি, কাজটা হওয়ার পর আমি দিয়ে দিব। আচ্ছা। তো এই বলতেছে ও আমার একটু রাগারাগি করছে। তো আমি বুঝতে পারছি ও ধরাইছে। তো মৌচাক মানে আমি এটা নিয়ে রিক্সা থেকে নাইমা খালি বাসে উঠবো, রিক্সা ভাড়া দেবো, তখন 5টা মানে সিভিল ডিসে এসে আমার ধরলো, 2 হাতে 2 জন ধরলো, আর পিসে কালারে ধরলো 2 জন, আর পকেটে একজন চেক করলো। চেক করার পরে এটার লগে পাইছে পিস্তল, আর হইলো যে আমরা টাকা ছিল, আর সবকিছু নিয়ে নিছে, আমার হাতে ঘুড়ি ছিল, চশমা ছিল, সবকিছু নিয়ে নিছে। তো আমার বলতেছে চলো। পরে আমার একটা থানায় নিয়ে গেছে, থানার নামটা আমি বলবো না। তো থানায় নিয়ে যাওয়ার পর আমার ওইখানে সারা রাত রাখছে। সারা রাত রাখার পরে সকালে বলতেছে যে আসো। তখন আমি জানতাম কি যে আমার সাইডা দিবে সকালে, আমি জানতাম। আমার অনেক ভালো লাগতেছে, কারণ সারা রাত ঘুমাইনি, দাঁড়াই রয়েছি। তো আমি বলছি আমার সাইডা দিবে। তো যাওয়ার পরে আমার নাম ঠিকানা সবকিছু নিল, নেওয়ার পর আমার একটা ছবি তুললো। ছবি তোলার পরে আমার মনে করেন হ্যান্ডকাপ লাগায় গাড়িতে উঠাইলো। আমি বললাম যে আবার হ্যান্ডকাপ কিসের জন্য? তো আমার নিয়ে গেল আপনার জজ কোর্টে নিয়ে আদালতের সামনে, মানে জজের সামনে আমার 10 দিনের রিমান্ড চায়। তো 10 দিনের রিমান্ড চায়। তখন আমি আমার ওই যে আমার আগে ধরার সময় বলছিল যে টাকা পয়সা দিতে পারবা, তাহলে তোমার একটু ব্যবস্থা করে দেওয়া যাবে, ছোটখাটো মামলা। পরে আমি আমার মারে ফোন দিছিলাম। তো মা বলতেছে এত টাকা পাইবো কো, এবং পুলিশে ধরছে। মা সেটা আমি বলিনি, মারা পুলিশে যে ধরছে। তো এক পর্যায়ে মা বুঝতে পারছে যে পুলিশে ধরছে। তো আমার ইয়ারে ফোন দিছে দুলাভাইয়ের ফোন দেওয়ার পর বলছে যে এই অবস্থা, শাহাদাতের তো পুলিশে ধরছে এবং কি টাকা চাই এত টাকা। তো আমার রিমান্ড 10 দিন থেকে আমার 7 দিন রিমান্ড মঞ্জুর করছে। মঞ্জুর করার পরে আমার বলতেছে যে টাকা পয়সা দিতে পারবো কিনা। তখন আমার ওই যে দুলাভাই যে জানছে, দুলাভাই 70,000 টাকা দিছে রিমান্ড যাতে না মারে। তো 70,000 টাকা দেওয়ার পর 70,000 টাকা খাইছে। খাওয়ার পর আমার 3 দিন মারছে। কি করছে আপনাকে একটু বলেন তো, আমাকে ডিটেইল। রিমান্ডে নিয়ে কি করলো প্রথম দিন? আমার এই যে এইভাবে চেয়ারে বসেছে, বসানোর পর হাত আছে এইভাবে, হাতটা এইভাবে ঘুরাইছে একজন ধরে। ঘুরানোর পরে বলছে যে তোর কাছে আরো আছে, মানে শিকার না গেলে মনে করেন এইভাবে ঘুরায় এইদিকে বাইরেছে হাতটা ঘুরানোর পর। ওকে। তারপর এই হাতটা ঘুরানোর পর বাইরেছে, তারপর পায়ের মধ্যে বাইরেছে। এই করছে 2 দিন পর্যন্ত এইগুলোই করছে, খালি এই হাত এর থেকে কালো বানিয়ে নিয়েছে পুরোটা। তো আপনি বলছিলেন না যে আপনি এই অস্ত্রটা কই পেলেন, কিভাবে? না, আমি বলি নাই হ্যাঁ যে দিছিল আমারে, ওর কাছে আপনার এই ও যদি আবার ধরা খাইতো তাহলে আমার আবার ও ভরসা দিছিল কি ধরা খাওয়ার পর, মানে ওরও ফোন দিছিলাম টাকার জন্য। আচ্ছা। তো ও ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি এখন আমার নাম বলো তাহলে আমিও জেলে যেতে, তো তোমার জামিন করাইবো কে? আমার এই পরামর্শ দিছে। তো এই চিন্তা করে আমি আর মানে ওর নামটা আর বলি নাই। আর আমার নামে তো ওই দিক দিয়ে তো একটা মামলা, ওই যে 7 নম্বর আসামি আছি, যেটা মার্ডার মামলা, ওইটা তো চলতেছে, মানে আমার বিশ্রাম পাইতেছে না। তারপর আমার 2 দিন এইভাবে মারলো, মানে হাতগুলো ঘুরায় ঘুরায় বাইরেছে, পায়ে বাইরেছে।
তো 3 দিনের মাথায় যদি 3 দিন মাত্র মানে আমার তো 7 দিন রিমান্ড মধ্যে রয়েছে, টাকা দিছি 7 দিনের, তো 3 দিনের মাথায় আমার চোখ আমার বাংছে উল্টো দিকে, মানে পা দিছে উপরে মাথা দিছে নিচে, দেওয়ার পর বোম্বাই মরিচ আছে না, বোম্বাই মরিচ চোখে লাগাইছে। চোখে লাগানোর পর গামছা দিয়ে চোখ বাঁধছে, পুরো মুখ পুরোটাই বাঁধছে, বাঁধার পর পানি দিছে, পানি দেওয়ার পর মানে জ্বলার জন্য। তো তখন আমার আপনাদের মনে হয়েছে যে আমি মারা গেছি। তখন এইভাবে মনে করেন প্রায় সারাদিন এইটা করার পর সারাদিন আমি শুয়ে গেছি, খাওয়া দাওয়া তো 3 দিন ধরে কিচ্ছু নেই। তো এই গেল, তো এইভাবে যাওয়ার পর 4 দিন গেল। 4 দিন যাওয়ার পর আমার মানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠাইছে। পাঠানোর পর ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর আমার নাম ঠিকানা জিজ্ঞেস করতেছে মানে লেখার জন্য। তো ওইখান থেকে আমার এই বলতেছে যে এই মানে আমি জানালা দিয়ে দেখতেছি যে ভিতরে আসামিরা মানে পাগলের লুঙ্গি পরা, গায়ে কিছু নাই, গায়ে গামছা, হাঁটাগুড়ি করতেছে। তো আমি বললাম যে একটু পাগলা গারত কিনা, মানে মানুষের এরকম দেখা যেত যে পাগলের মতো মানে হাঁটতেছে, ঘুরতেছে, বেড়াইতেছে, এটার ভিতরে গায়ে কাপড় নাই বা লুঙ্গি পরা, শার্ট নাই, প্যান্ট পরা, এরকম। তো আমার অনেক কান্দা, মানে আমি পুরা অস্থির কান্দাকাটি করি। তো আমার সাথে আরেকজন নিয়ে গেছিল, তো এ বলতেছে যে ভাই কান্দো না, ছেলে মানুষদের জন্য জেল, ঠিক আছে। তখন আমি ওইখানে যাওয়ার পর চেক টেক করে ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর আমার ওইটার ভিতরে একটা আমদানির নাম আছে, তো আমদানিতে নিয়ে রাখছে। আমদানিতে নিয়ে রাখার পর ওইখানে যে গন্ধ, মানে যারা টাকা দিয়া শুইতে পারতেছে ওদেরকে ভালো জায়গায় দিতেছে, আর যারা টাকা নাই ওদেরকে মানে মানে খারাপ জায়গায় দিতেছে। তো আমি বলতেছি যে আমার এত টাকা ওইখানে চলে গেছে, 70,000 টাকা, আমার মানে কাজ করার মতো কি নাই, মা করতে টাকা পাবে। তো আমি বলতেছি যে না, আমি টাকা দিয়ে থাকবো না, আমি যেভাবে দেয় এইভাবে থাকবো। তো একদম দিছে গন্ধ, ঘুমানো যায় না রাত্রে, মানে প্রথম রাত্রি ঘটনা, গন্ধ ঘুমানো যায় না। তো সারা রাত ঘুমাই নাই। তো সকালে উঠে আপনার আমাদেরকে কোন জায়গায় পাঠাবে সবকিছু ইয়ে করছে। তো আমার পাঠাইছে অন্য জায়গায়, একটা এরিয়া, দালান 2 মানে এরিয়ার নাম। আচ্ছা, তো ওইখানে পাঠাইছে। ওইখানে যাওয়ার পরে ওইখানেও ব্যবসা কর, তোমরা কি টাকা দিয়ে থাকবা, সিট কিনা থাকবা নাকি না তোমরা ইয়ে করবা, ওই ফাইলে ঘুমাইবা। তো আমি বলছি যে ভাই আমার তো টাকা দেওয়ার মতো লোক নাই, আমার ফাইলেই দেন। তো ফাইলে ঘুমাইতে দিছে। এই চাপাচাপি করতে কইরা মানে আমার বুকে একদিনই মানে ব্যথা হয়ে গেছে। আসামিদের সাথে মানে যারা ঘুমায় এদের সাথে চাপাচাপি করতে একদিনই আমার বুক মানে 1 ঘন্টায় আমার বুক ব্যথা হয়ে গেছে। এত চাপাচাপি আর ঘুম তো হয়ই না। তো আমি বলছি যে অনেক কান্দাকাটি করে বলছি যে ভাই আমার তাহলে একটা সিট দেন, আমার গার্জিয়ান আসলে আমি আপনার টাকা দিয়ে দেবো। তো বলছে যে 6,000 টাকা লাগবে, তুমি ওই সিটে যাই ঘুমাও। তো আমার সিট দিছে। সিট দেওয়ার পর যে ঘুমাইছি, তো গার্জিয়ানরা মানে আসতেছে না, 2-3 দিন সময় লেগে গেছে, 3-4 দিন হয়ে গেছে, এর মধ্যে আসতেছে না। এর মধ্যে আমার খাওন কি, খাওয়া দাওয়া নাই। রোজার মাস ছিল, তো রোজার মাসে আপনার দিত সকালে দিত লগিয়া একদম ভোরে দিত লগিয়া ভাত আর রোজার সবজি, আর আর সারাদিন কোনো খাবার নাই। মাগরিবের সময় একটা পেঁয়াজু আর একটা কলা আর একটা মাছ পিস আর অল্প কটা মুড়ি, শেষ। আচ্ছা, এরপর গেল এইভাবে। তখন আমি 7 দিন মনে করেন এইগুলা খাই থাকছি, শুধু ভাত না খায়, ভাত ধরতে পারতাম না সকালে। তো ভাত না খায় থাকার পর এক পর্যায়ে আমার মানে আম্মু আসছে। আম্মা আসার পর টাকা দিছে, এগারো অর্ধেক টাকা দিছে। আচ্ছা, আর অর্ধেক কিছু আমার জন্য খাউন টাউন সবকিছু পাঠাইলো, মানে ভিতরে, জেলখানার ভিতরে। তখন আমার যে বাবা কিভাবে জানতে পারলো, আমার মা বললো যে আমি জেলে। তো আমার বাবাই তো জানে যে জেলখানার ভিতরে আমাদের গ্রামের এক চাচতো ভাই চাকরি করে। তো ওরে ফোন দিছে আমার বাবা যে হেলাল, এই যে শাহাদাত নাকি জেলে, একটু খোঁজ খবর নিস তো, এই ঢাকা কেন্দ্রীয় কারাগার বলে আছে, তুই একটু খোঁজ খবরটা নিস যে কি অবস্থা আছে, ভালো আছে নাকি এরকম আছে। তো ও এসে আমার মাইক দিয়ে ডাকতেছে যে শাহাদাত হোসেন এই নাম, যেখানে থাকে মানে আমার বাপের নাম নিয়ে কোন থানা থেকে ধরছে, এই থানা নিয়ে ডাকতেছে। তখন আমি বললাম যে আমার ডাকতেছে, আমার একটু নিয়ে যান। তো বলতেছে যে 100 টাকা লাগবে ওইখানকার পুলিশ। আমি বলছি যে ঠিক আছে, আপনার দেবো, 100 টাকা দেবো, আপনি নিয়ে যান আমার। পরে গেলাম, পরে যাই দিই যে মানে আমার ভাই, চাচতো ভাই এখানে চাকরি করে। তখন আমি যেটা টাকা চাইছিল আমি বললাম যে ওর কাছ থেকে টাকা নিয়ে আমার দেখতে আসছে। পরে কয় যে হেলাল ভাই আপনি দেখতে ইয়া করছেন, তখন আর টাকা চায় না, কারণ ওরা স্টাফ ওইখানকার। তো বলে যে টাকা লাগবে না, পরে চলে গেছে। তখন আমার বলে যে তুই থাকস কই, আমি কই দালান 2। কই যে ওইখান কি সিট নিয়েছিস, আমি কই সিট নিয়েছি, কিন্তু 3,000 টাকা দেওয়ার পরে আর ওইটা এখন দিতেছি না দীক্ষা, এক লোকে দিনে দিকে আমার সিট থেকে নামাই দিছে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তোর আমি একটা কাজে দিয়ে দিচ্ছি। পরে আমার বলছে যে তুই তো লেখাপড়া মোটামুটি পারস, তুই 90 সেলের রাইটার হিসেবে তোর আমি নিয়ে দিতেছি। 90 সেলের রাইটার? জি, মানে ওইখানকার আমি কাজ করব, মানে মেইন রাইটার যেটা, ও খাওয়াবে, মানে ঘুমানোর জায়গা, রুম,
রুম সিস্টেম, কোনো সমস্যা নেই, খালি একটু কাজ করতে হবে আমার। তবু আমি বলছি যে ঠিক আছে আমি কাজ করতে পারবো। তো আমার নিয়ে দিল। তো ওইখানে ছিল মানে যে সাথে দিছে ও মানে ওর হিন্দু ছিল, তো দাদা বলে রাখতাম। আরেকজন ছিল মুসলমান, ওনারে কাকা বলে রাখতাম। তো ওদের সাথে আরেকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক বড় ভাই ছিল, উনি মারা গেছে, আসামি ছিল, যাবজ্জীবন হয়ে গেছিল ওনার। তো ওনার সাথে ছিলাম, ওদের সাথে ঘুমাইতাম রাত্রে। আর আমার কাজ দিছিল সকালবেলা আসামিরা যে বাইরে, তো কাদের মানে জামিন হয়ে বাইরে গেছে, কাদের খালাস, মানে ওইগুলো হিসাব করতে। আর বিকালে যে তালা দেওয়ার সময় রুমে কয়জন আছে না আছে এই দায়িত্ব দেওয়া হয়েছিল আমার। আচ্ছা। তো ওইখানে কাজ করতাম, প্রায় কাজ করে মানে আমি কিছু ইনকাম করতাম, আমি ওইটা ইনকামের রাস্তা। তো আমি কিছু ইনকাম করতাম, তেরকম বেশি ইনকাম করার তেরকম ইয়ে হয় নাই, হালকা পাতলা ইনকাম করতাম। তো এইভাবে চলতেছে। আচ্ছা। তো এক পর্যায়ে আমার মা বোন ওরা জেলে দেখতে যাইতো। তো আমি অনেক কান্দাকাটি করতাম যে আমার কি করলেন এই সেই। পরে যে সাদ্দাম আমার ঈদের দিন দেখতে গেছে, আমি রোজার আগে ধরা খাইছি, ঈদের দিন আমার দেখতে গেছে। তো আমি বললাম যে ভাই এইটা কোনো কাজ করলেন? পরে বলতেছে যে কি? পরে আমি কই যে আপনি আমার জামিনের কথা বললেন, আপনার আমি এই জামিনের আপনি আমার বললেন যে জামিন করামো, আমি তো আপনার নামটা বলি নাই। এই রিমাইন্ডে আমি আপনার নাম বললেও বলতে পারতাম, কিন্তু আমি বলি নাই। আপনি আমার জামিন করাবেন দেখা। তো আপনি আমার জামিনটা করাইলেন, ঠিক আছে তোমার মারে বলো কিছু টাকা দিতে, আমি তোমার জামিন করাইতেছি। এরপরে আমি বললাম যে কে মারে টাকা পাবো করতে, আপনি জামিন করান, আমি আমার মার কাছ থেকে নিয়ে দিব মনে। তখন আবার এর প্রতি আমার একটা সন্দেহ মানে কাজ করলো যে আমি তো জেলের ভিতরে, এখন আমার মার কাছে যদি আমি বলি যে টাকা দিতে, তো যদি টাকা নিয়ে খরচ করে আমার যদি জামিন না করায়, তাহলে আমার ধরার মতো ক্ষমতা নাই ওরে। তো আমি চিন্তা ভাবনা করি বললাম, পরে আমি মারা বললাম যে মা ওই ছেলেটার কোনো টাকা পয়সা দিয়েন না, মানে ও আমার জামিন করাইবো না। আচ্ছা। আমার এটা জানা হয়ে গেছে। তখন আমি বললাম যে আমার ওই যে ব্যাংকের চাকরিটা কিন্তু তখন মানে অটোমেটিকই চলে গেছে। তখন আমি বললাম যে ব্যাংকের একটা স্যারের সাথে আমার ভালো রিলেশন ছিল, ওই স্যারটার একটা ফোন দেন। তো ফোন দিল, পরে স্যার আমার দেখতে আসলো। পরে আমি বললাম যে স্যার আমার একটা জামিন টামিনের ব্যবস্থা করেন। আমি তো স্যার আমি বাইরে আপনার টাকা পয়সা দিয়ে দিব। কয় যে সমস্যা নাই, আমি তোর ব্যবস্থা করতেছি, তোর মার কিছু টাকা লাগলে বলিস তোর মারে দিতে। আমি বলছি যে ঠিক আছে আমি বলবো দিতে। পরে মানে আম্মা আর আসলো না। পরে স্যারের যে স্যারের ব্যাংকের ওনার ওয়াইফ আবার উকিল। আচ্ছা। তো আমার মা ওনার সাথে কথা বললে প্রায় মানে ওনার সাহায্যে মানে আমার 4 মাসের মধ্যে আমার জামিনের ব্যবস্থা করছে। 4 মাসের মধ্যে কয়েকদিন মানে কোরবানি ঈদের মানে রোজার আগে আমি ধরা খেয়েছি, তার কোরবানি ঈদের 4 দিন আমার জামিন হয়েছে। আচ্ছা। তো আমি যেদিন বাইরমু ওই দিন বাইরানোর পর্দা গেট থেকে তো অনেক চেক মানে অনেক কিছু ঢোকানোর সময় আপনার দাগ টাগ মানে শরীরের ঠিক আছে কিনা, চেহারা মানে অনেক কিছু চেক করে বাইর করে। তো ওই চেক করে বাইর করতে যায় যে আমার নামে ওই যে মামলা আরেকটা রয়েছে, সন্দেহজনক মামলা, ওই যে মার্ডারের 7 নম্বর আসামি। তখন আমার আবার ভিতরে পাঠাই দিচ্ছে। আমি জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আবার হ্যাঁ জামিন হচ্ছে একদিন, এখন আমার সময় লুকিয়ে বাইরবো সকালে, বিকালে যাবেন এসে সকালে বাইরবো। তো সকালে বাইরে হচ্ছি, গেটে সবার সাথে সিরিয়াল দিয়ে রয়েছি। তো এক পর্যায়ে মানে ওইখানে ডিবি আছে, তো ওরা চেক করে দেখে যে মানে সব থানার সাথে ওদের সাথে লিঙ্ক আছে। তো ওরা দেখে যে আমার নামে 7 নম্বর আসামি একটা মানে মামলা আছে, 7 নম্বর আসামি মার্ডার মামলা। তো এইটা দেখা মানে আমার আর বাইরেতে জানাই। তো আমার আম্মু ওখানে বসেছিল জেলের সামনে, কেন্দ্রীয় কারাগারের সামনে, যে বাইরে নিয়ে যাব। তো আমি আর বাইরেতে পারলাম না। তো ঈদ করা লাগছে ভিতরেই। তো আবার প্রায় 15 কি এনভায়রনমেন্ট হয় ঈদের সময়, যেরকম রোজার ঈদের সময় আমি মানে একটা গান লিখছিলাম ওইখানে বসে। ওইখানে গানের অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান হয়, সবকিছুর অনুষ্ঠান হয় ঈদের দিন শুধু। আর সবাই বাইরে থেকে আর্টিস্ট আসে নাকি আপনারা আমরা এসব এখানে সবকিছু আছে ভিতরে। আচ্ছা। তো ওইখানকার আপনার এই যেরকম ঈদের দিন সবাই উন্মুক্ত, যেরকম এক এরিয়া থেকে আরেক এরিয়া যাওয়া যায়, আর এইভাবে যাওয়া যায় না, টাকা লাগে, 100 টাকা লাগে। আর এইভাবে ঈদের দিন ফ্রি। তখন অনুষ্ঠানের দিন আপনার ভাবছিলাম আমি যে গানটা বলবো এই সবার সামনে, মানে ওখানে সবকিছু আছে, ঢোল হারমোনিয়াম সবকিছু। তো ঈদের দিন 2টা আসামি ওইখান থেকে পলাইতে চেষ্টা করছিল। তো একটা লোকের আর একটা লোক আপনার এমনি 6 মাস সাজার আসামি। তো পালানোর চেষ্টা করছে, একটা পালায় গেছে। যাওয়ার পর পাশ দিয়ে পালানোর সময় আপনার এই যে বিস্কিট ফ্যাক্টরি আছে, তো ওইখান থেকে ধরা খাইছে। ধরা খাওয়ার পর ওরে বিড়ি, পায়ে বিড়ি দিয়ে দিছে, হাতে বিড়ি দিয়ে দিছে। তা সবাই ওই দিন মানে আটকায় রাখছিল, আসামি পালানোর মানে হিসাব পাইতেছে না। তো ঈদের দিনটা, রোজার ঈদের দিনটা একদম পুরো মাটি, মানে কেউ বাইরেতে জানে নামাজ পড়তে না, আসামি গনতে হইব, মানে যার যার এরিয়ায় তাড়াতাড়ি পাড়াই দিছে।
একটিও বাড়িতে পারেনি। নামাজ পড়বে মসজিদে যাইতে জানি, রুমি ভিতরে পড়াইছে, মানে যারা যারা নামাজ পড়ছে ঈদের নামাজ। তো এই রোজার ঈদ গেল, কোরবানি ঈদের চান রাইতের দিন আমার বাইরানোর কথা ছিল, বাড়িতে বললাম না। চান রাইতে এই কোরবানি ঈদের দিন আবার গান বাজনা হয়েছে, তখন আমি ছিলাম ভিতরে। তো ঈদের পর মানে ঈদের 20 দিন পর আবার আমার ওই যে স্যার আসছে আমার দেখতে, যে কি সাদাত তোরে না জামিন করাইলাম। আমি বলছি যে স্যার আপনি এতদিন খোঁজ খবর নেন না, আমার জামিন করাইছেন তো আমার তো আটকাই দিছে। কেন? আমি বলছি যে মামলা তো বলে আমার নামে আরেকটা আছে। কি কস? পরে কোন থানায় বললো, পরে থানার নাম বললাম, পরে থানার নাম ওইখান থেকে চার্জশিট উঠাইলো, যে থানায় যে 7 নম্বর আসামি আমি, ওইখান থেকে চার্জশিট উঠায় পরে দেখলো মানে উকিল ম্যাডামে ইয়ে করলো জামিনের জন্য। তো এনে দেখলো যে সন্দেহজনক মামলা, মানে আমার প্রতি এরকম ইয়া নাই, যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওদের মনে করেন ওইখানে মানে রিমান্ডে, মানে ওই যে আমি যে সময় জেলে ছিলাম ওরাও জেলে ছিল, ওরা ছিল কাশিমপুর আর আমি ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার, তাই দেখাটাও আনি। তখন গেল এটা, তখন আমার 1 মাস পর আবার জামিন করাইছে, যেহেতু আমার একটা মানে আমি মার্ডার করি মানে সন্দেহজনক এরকম একটা ইয়াওয়া নেই। তো ওইখান থেকে আমার পরে আবার ঈদের 1 মাস পর জামিন করেছে। তো ঈদের 1 মাস পর জামিন করানোর পর আমি ঈদের 1 মাস পর বাইরেছি। বাইরানোর পর আমি মানে ওইখান থেকে বাইরানোর পরে আমি চিন্তা ভাবনা করছি যে আর জীবনে কোনোদিন মানে ঢাকা শহর মানে ঢাকায় মানে থাকবো না। মানে যেই সব মানে পোলাপানদের সাথে মিশছিলাম, মানে ওরা একটা মানে আমিও ভালো না, আমি ভালো বুঝে বলবো আমিও ভালো না, কিন্তু আমারও দোষ আছে, আর পোলাপানরাও বেশি ভালো না। এই কারণে আমি বলছি যে আমি জেল থেকে বেরোনোর পর আমি বলছি সম্পূর্ণ ভালো হয়ে যাবো। তো এখন আমি জেল থেকে বেরোনোর পর মানে সাভারে আমার মা বোন ওরা থাকতো, ও আমি এখানে মনে করেন আপাতত ছোটখাটো একটা চাকরি করতেছি। এর মধ্যে আপনার একটা গল্প তো বলতে ভুলে গেছি, একটা মেয়ের সাথে রিলেশন ছিল জেলে যাওয়ার আগে, ব্যাংকে যে সময় চাকরি করতাম, ওই যে কাকার বাসায় যে সময় থাকতাম, তখন ওই কাকার বাসা থেকে আপনার একটা মেয়ে মানে কাকার ভাগ্নি, এই মেয়েটা আসছে বেড়াইতে। তো বেড়াইতে আসার পর আমি ভাবছিলাম যে কাকায় ঘুমাই নিছে, তো আমি ওরা ডাকাইতেছি যে কাকা উঠো, পরে চাই দিয়েছে মেয়ে। তো ওইখান থেকে মেয়েটার সাথে সম্পর্ক। আমি জেলে যাওয়ার পরে আমার ফোন দিছিল, মানে আমার পায় নাই, পায় নাই যে মোবাইল বন্ধ ছিল। তখন ও গেছিল সিঙ্গাপুর, ওর যে বিয়ে হয়েছে তা আমি জানতাম না, ওই মেয়েটার যে বিয়ে হয়েছে আমি জানতাম না। তো জেল থেকে বাইরে আমি ওরা ফোন দিছি, তো ওর সাথে কথা হয়েছে, ও অনেক ভালো ব্যবহার করে। আমি ওর সাথে প্রেম করতে চাইছি, তো ও আমার সাথে প্রেম করবে না। তো এই মেয়েটার সাথে আমি ঈদে দেখা করছি, এই ঈদে দেখা করছি। আবার ওই যে মামানির বাসায় থাকতো, মানে ওর মামানির বাসায় আমি থাকতাম, ওইখানে জেল থেকে বাইরে যাওয়া, ওখানে যাওয়া দেখা করছি। তো এটার সাথে আবার ঈদে দেখা করার পর একটা ফেসবুকে ছবি তুলছিলাম, তো দেখা করার পর এই ছবিটা আবার এই যে কয়েকদিন আগে ফেসবুকে আপলোড দিছিলাম। তো তখন ওর মানে জামাই যে বিদেশ থাকে রানা, তো ওই রানা কিভাবে দেখে ফেলছে ছবিটা। ছবিটা দেখার পরে আমার বলতেছে যে এই সোনিয়ারে ফোন দিছে যে সোনিয়া তুমি শাহাদাতের সাথে দেখা করছো। আর রানা আমার ব্যাপারে সব জানতো, কারণ সোনিয়ার সাথে আমার 4-5 বছর পরিচয়, একদম মানে ডাচ বাংলা ব্যাংকের পরিচয় গুলা মানে যেখান থেকে শুরু, ওই মেয়ের সাথে আমার এখান থেকে শুরু। তখন ওই মেয়েটার সাথে পরিচয়। তো এই মেয়েটা আমার আবার ফোন দিয়ে বলতেছে যে শাহাদাত তুমি আমার ছবিটা ফেসবুকে ছাড়লাকে, এরপর আবার তুমি লিখছো যে তোমার জিএফ। পরে আমি বলতেছি যে আমি তো লিখি নাই, তো কমেন্টস করছে। তো রানা ভাই কি দেখছে? কয় যে হ্যাঁ রানা ভাই দেখছে। পরে আমি বলতেছি যে এখন কি বলতেছে যে তোমার ফোন রিসিভ করার জন্য না। এরপর আমি রিসিভ করতেছি। পরে কয়েকদিন আগে রানা ভাই আমার ফোন দিছিল, ফোন দিয়ে বলে যে তুমি সোনিয়ার সাথে এই দেখা করবে না বা কথা বলবো না, এই করবো না সেই করবো না। পরে আমি বলতেছি যে সোনিয়ার আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি সোনিয়ার অনেক পছন্দ করি, কিন্তু সোনিয়া আমার পছন্দ করে না। পরে বলতেছে না এসব কথা বললে কোনো লাভ নাই, তুমি ওর সাথে কথা বলবা না, ফোনই দিবা না। তো এই নিয়ে সোনিয়া আমার সাথে কথা বলে, কিন্তু রানা এখনো জানে না। কিন্তু আমি ওর অনেক পছন্দ করি, কিন্তু ও জিনিসটা বুঝে, কিন্তু আমারও পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না, বা ওর বিয়ে হয়ে গেছে এই কারণে মানে এটা সম্ভব না। এই কারণে মানে এখন আমার ব্রেকআপই চলতেছে, এখন আর কোনো ফোন টোন দিতেছে না। ওকে, আপনার চলে কিভাবে? এখন আমি চলতেছি, ছোটখাটো একটা চাকরি করতেছি, আর এখন আমার একমাত্র ঘুমাই আর চাকরিটা করতেছি, আর বাসা থেকে বাইরে না। আপনার ফ্রেন্ডরা জামিনে বের হয়েছে? ওদের কোনো খোঁজ খবর নেই। আপনার নামে তো মামলা দুটো এখনো চলমান আছে? হ্যাঁ, আমি হাজিরা দিয়ে দিচ্ছি। এখনো হাজিরা দিয়ে দিচ্ছি। কয় বছর যাবত চলছে এটা? এটা হাজিরা বেশি দিন না, আপনার 1 বছর চলতেছে। হাজিরা থেকে টাকা পয়সা লাগে? হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা লাগে। কি করতে হয়? মানে হাজিরা দিয়ে টাকা পয়সা না দিলে, হাজিরার সময় মতো না দিলে আবার জেলে পড়বে? হ্যাঁ,
আমি এখন কি করতেছি, এখন আবার এই যে বাইরানোর পর 1 মাস চলে গেছে, 1 মাসের মধ্যে আমার উকিল ফোন দিছে, মানে আমার ম্যাডাম, যে শাহাদাত তোমার তো এই তারিখে হাজিরা। তো 12 তারিখে হাজিরা ছিল, জেল থেকে বাইরানোর পর 1 মাস পরে আমার ডাকছে যে শাহাদাত তোমার হাজিরা। আমি বলতেছি যে হাজিরা এখন টাকা পয়সা পাবো কো? তখন আমার দুলাভাই কি বলছে, করতে হয় হাজিরাতে গিয়ে? তো দুলাভাই বলছে যে শাহাদাত 1,000 টাকা নিয়ে যাও, তুমি হাজিরা দিয়ে আসো। তো গেলাম আমি সদরঘাট, যাওয়ার পর বললো যে বসো। পরে বসো, যে পরে বললো যে তোমার যে বাইর করতে কত কষ্ট হয়েছে, মানে ম্যাডাম বলতেছে অনেক কষ্ট হয়েছে আর অনেক টাকা পয়সাও লাগছে, তুমি আর এইসব কাজ করো না, তোমার মারও কষ্ট দিও না, তোমার মা বাপ তো আলাদা থাকে, তোমার মার একটু শান্তি দিও। তখন সিগনেচার একটা সিগনেচার কাগজ দেয়, একটা সিগনেচার করি। সিগনেচার করার পরে এই ফাইলটা আবার জজের সামনে নিয়ে যায়। জজের সামনে নিয়ে যাওয়ার পরে একটু দেখে যে ফাইলটা ঠিক আছে কিনা, বা আমার সিগনেচার ঠিক আছে কিনা, বা আমি আছি কিনা। তো দেখার পরে ঠিক আছে, এই শেষ আমার হাজিরা। আর উকিলের টাকা দেওয়া লাগে, উকিলের মিনিমাম 1,000 টাকা দেওয়া লাগে। আমার যে মামলা মিনিমাম 1,000 টাকা দেওয়া লাগে। তখন আমি যে এই সাভার ইপিজেড এখানে একটা গার্মেন্টসের চাকরি করতাম। তো গার্মেন্টসের ওইখানে জেল থেকে বাইরানোর পর গার্মেন্টসের চাকরি করতাম। তো এখানে আমি 23 দিন গার্মেন্টসের চাকরি করছি, মানে ব্যাংকের চাকরি নাই আমার। তো এই হাজিরা আপনার কতদিন দিতে হবে? এই হাজিরা মামলা যতদিন শেষ না করি ততদিন আপনার কন্টিনিউয়াসলি হাজিরা দিতেই হবে। হ্যাঁ, আর মামলা শেষ করতে গেলে আপনার প্রায় মানে টাকা 2-3 লাখ টাকা লাগবে। আর তেরকম আমার মার তেরকম আর্থিক সম্পদ ভালো নাই, আমার বাপে তো আমার খোঁজ খবরই নিয়ে না। আর যদি বাপে জানতে পারে যে আমি আমার বাপের মারতে যাই আমি ধরা গেছিলাম, তখন তো বাপে মানে তেজপুত্র করে দেবে। এখনই মানে খোঁজ খবর নেয় না, এখনই হুমকি দেয়, তেজপুত্র করে দেবে, টাকা পয়সা দিবে না, সম্পত্তি দিবে না, ছোট 2 ভাইয়ের নামে লিখে দিয়ে যাবে, আমারও দিবে না, আমার বড় বোনরে দিবে না। কেন বললেন আপনি আজকের এই জীবনের যে অপ্রিয় সত্য সেটা আপনি লাখ লাখ মানুষকে কেন বললেন? বললাম যে আমার মতো যারা আছে আর যারা শুনতেছে, মানে আপনার ভুলটা কোন জায়গাটা? আমার ভুলটা হলো যে আমি মানে ভালোই ছিলাম, আমার বাপ মার সংসারটা মানে ছোট থেকেই আমরা দেখে আসতেছি আমার বাপ মার ঝগড়া, ঠিক আছে। তাই একটা ফ্যামিলির মধ্যে যদি ছোট থেকে যদি মানে সন্তানদের সামনে যদি ঝগড়াঝাটি হয়, আবার বাজে বাজে অনেক কিছু মানে করা হয়, মারামারি করা হয়, আবার একটা মানে বাবা যদি একটা মাকে যদি ছাইড়া দেয়, মানে আলাদা করে রাখে, তো এইগুলা নিয়ে যদি আবার কোর্ট কাছারি করা লাগে, মানে মামলা করে, মানে এবার ছাইড়া দেয়, ভাত খাওয়াবে না, ছেলে মেয়ে আলাদা রাখবে, এই সব কারণে যাতে কোনো বাপ মা যাতে এরকম যাতে না করে, ছেলে মেয়েদের প্রতি তাকায় যাতে মানে সংসারটার দিকে যাতে ভালো রাখতে পারে, ছেলে মেয়ে যাতে মানুষ হয়। ওকে, ও যেটা বললো প্রিয় শ্রোতা শাহাদাত, আমার মনে হয় সে কথাগুলো আপনারা যারা এই অনুষ্ঠানটি পুরোপুরি শুনেছেন সেটাই বলতে চান, এবং আমরাও সেটাই বলি যে বাবা মায়ের মধ্যে যে কলহ, বাবা মায়ের মধ্যে যে বিবাদ, সেটি শেষ পর্যন্ত সন্তানের উপরই প্রভাব ফেলে এবং সন্তানের বেড়ে ওঠার জন্য মারাত্মক রকমের হুমকি হয়ে দাঁড়ায়। আজকে শাহাদাত তার বেস্ট এক্সাম্পল। সবকিছু মিলিয়ে সবাই অনেক ভালো থাকবেন এই শুভ প্রত্যাশা করেই অনুষ্ঠানটি শেষ করব। তবে তার আগে আমাদের অনুষ্ঠানের এক্সপার্ট যিনি আছেন, বরাবরের মতোই তিনি যেটা শুনে মূল্যায়ন করে থাকেন তার তত্ত্বীয় জ্ঞানের জায়গাটি থেকে এবং ব্যবহারিক জ্ঞান জায়গাটি থেকে, প্রিয় ডক্টর তাজুল ইসলাম, আপনার শরণাপন্ন হচ্ছি। যা শুনলেন কি বলার আছে আপনার? যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের বারজনদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের কাহিনীটা শাহাদাতের কাহিনীটা, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবসময় যে যারা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অথবা বিভিন্ন মানসিক রোগে জুড়ে বা অপরাধের জগতে চলে যায়, তাদের পিছনে কমার বয়স পরিবারের কিছু ভূমিকা থাকে। পরিবার, বিশেষ করে বাবার ভূমিকা, মায়ের ভূমিকা ইম্পর্টেন্ট। একটা পরিবারে যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে ভিতরে বাবা মার সঙ্গে, তখন সেই পরিবারে যে আনন্দময় পরিবেশ থাকে, সেখানে যে বন্ধন থাকে, সেখানে যে সুখ থাকে, সেখানে যে সহমর্মিতা থাকে, সেখান থেকে গড়ে উঠে একটা সন্তানরা যেভাবে মানসিক ভাবে বা সামাজিক এবং নৈতিক বা সব দিক থেকে যেভাবে বিকশিত হতে পারে। আর একটা ব্রকেন ফ্যামিলি হলে অথবা মা বাবার দ্বন্দ্ব, কলহ, ঝগড়াবাজি, এর ভিতরে যদি কোনো সন্তানরা বেড়ে ওঠে, তখন তাদের ভিতরে যে মনোবিকার তৈরি হয়, মনোবৈকল্য তৈরি হয়, তার একটা ভালো উদাহরণ সাহায্য। যাই হোক, এই খারাপ হওয়ার জন্য সে মনে করলো যে আমি এতটুকু খারাপ হবে না, আমার বাবা দায়ী বা আমার পরিবারের এই অসম্মান পেতে তিনি আমি দায়ী। এটা কিন্তু একটা ভালো খারাপ না যে হ্যাঁ আমি আমার নষ্ট হয়ে যাওয়ার পিছনে পরিবারের ভূমিকা আছে, কিন্তু ব্যাপারটা বলতে হবে যে আমার পরিবার, আমার বাবা আমাকে খারাপ ব্যবহার করতে চাই বলে আমি খারাপ হয়ে যাবো, এটা কিন্তু কোনো উচিলা হতে পারে না। এই উচিলা দিয়ে আমি নষ্ট হয়ে যাবো, আমি মাদক খাবো, আমি রাহাজানি করে বেড়াবো, খুনাখুনি করে বেড়াবো, এই উচিটা একটা তা ঠিক হবে না। সারা সহ
আরো যারা অনুষ্ঠান শুনছেন বা এরকম খারাপ হয়ে গেছে যে পরিবারের উপর দোষ দিয়ে, বাবা মার উপর দোষ দিয়ে তারপর বলবে যে আমি এই খারাপ পথে এসেছি এই জন্য আমার পরিবার বা বাবা দায়ী, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। সেটা আমরা আপনাকে বলতেছি। লক্ষ্য করে দেখেন যে তার ক্ষোভটা কত বেশি ছিল। পিস্তল হাতে নিয়ে তখন সে বললো, আরেকজনের কাছে পিস্তল দাঁড় করিয়ে সে বললো যে তার যে বাবা আমার জন্য এই দুঃখ কষ্টের জন্য দায়ী, তাকে আমরা খুন করে ফেলবো। এটা খুবই মারাত্মক পর্যায়ের একটা মানে প্রতিক্রিয়া। তৃতীয়ত বাবাকে খুঁজে পায়নি, বা ভালো সে বাবাকে খুঁজে পায়নি, সে ফেরত এসেছে। পরে আবার পুলিশের হাতে অস্ত্র হাতে সে ধরা পড়ে গেছে। তখন সে রিমান্ডে নেওয়া হয়েছে। এই যে রিমান্ডে নেওয়া, দেখেন রিমান্ডে যাওয়ার পরে তার খুব রিমান্ড তো আমরা জানি বাংলাদেশে পুলিশে রিমান্ড দিয়ে সেখানে যে যন্ত্রণা কষ্ট পেয়েছে, এর ফলে তাকে 4 মাস জেলে থাকতে হয়েছে। সেই জেলে যে যন্ত্রণা কষ্ট পেয়েছে, এইখানে তার আত্মতৃপ্তি হয়েছে। হ্যাঁ, যে আমার এই কাজটা ভালো হয়নি বা এটা ঠিক করিনি, এইভাবে মাথা গরম করে খারাপ হয়ে যাওয়া বা অন্যকে খুন করা বা এইভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো ইয়া নাই। এই যে আমি যেটা বলেছিলাম যে অন্যায় যারা করেন তাদেরকে এমনি ফেরত আনা যায় না, তাদেরকে কোনো না কোনো রকমের শাস্তি দিতে করতে হবে। সেই শাস্তি আইনের দিক থেকে হতে পারে, সেই শাস্তি সামাজিক এবং পারিবারিক হতে পারে। আমরা যদি প্রথম থেকে পারিবারিক বা সামাজিক ভাবে তাকে নির্ভর করতাম, প্রতিরোধ করতাম বা তাকে সেইভাবে ব্যবস্থা নিতাম, তাহলে কিন্তু তারা এই পথে যেত না। কিন্তু আইন এবং পুলিশের কাছে এখানে একটা ভালো উদাহরণ দিয়ে মোটামুটি ধরা করেছে এবং সেখানে তাকে অন্তত জেলে থাকতে হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা যথেষ্ট নয়, তারা কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা মনে করে যে না, ঠিক আছে, জেল কি হলো, জেল থেকে গিয়ে আবার যাবেন, গিয়ে আবার খারাপ কাজ করবে, এটাই বেশিরভাগ হয়। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে শাহাদাতের ভিতরে কিন্তু একটা ভালো একটা মন বা একটা সুস্থ মন আছে, যে মনটার কারণেই সে কিন্তু বারবার খারাপ কাজের পরও আবার ফিরে আসে, আবার ভালো পথে ফিরে আসে। এই যে ভালো বোধটা, এই গুডনেসটা, এটা কিন্তু সবার ভিতরে থাকে না। একেবারে অনেকে মরে যায়, কোনো রকমই গুডনেস থাকে না, তারা সম্পূর্ণ খারাপ থাকে, তারা এই খারাপ জীবন যখন পথে থাকে। এদিক থেকে শাহাদাত একটু ব্যতিক্রম হয়েছে। তো সে যখন আবার জামিনে ফিরে আসলো, তখন তার মনে হলো যে না, আমি কি করেছি, আমার কি উপলব্ধি, এটা স্বাভাবিক উপলব্ধি এসেছে এবং সে দায়িত্বপূর্ণ কাজ করতেছে, মানে একটা চাকরিও করতেছে এবং আয়ও করতেছে, সংসারটা ভালো করার চেষ্টা করতেছে। এবং সে এখন এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এই কথা সবাইকে জানানোর চেষ্টা করতেছে যে যদি ব্রোকেন ফ্যামিলি হয় অথবা মা বাবার সঙ্গে যদি মা বাবা যদি সম্পর্কে খারাপ থাকে, তারা যদি হানাহানি রাহাজানি মারামারি করতে থাকে, তাহলে সেই সংসারে যে কি মানে মানে সন্তানের জন্য সেটা যে কি দুর্বিষহ হয়, দুঃসহনীয় হয়, সেই কথাটা সবাইকে জানানোর জন্য এসেছে। আমরা আশা করি সব বাবা মা বা পরিবারে যারা আছেন, বন্ধুজন আছে, তারা নিশ্চয়ই কাহিনী শুনেছেন। এই কাহিনী শুনে তারাও পরিবর্তন হবে। তবে সঙ্গে সঙ্গে শাহাদাত বা তাদের সন্তানদের কথাও বলি যে শুধু বাবা মার উপর উচিলা দিয়ে আমরা খারাপ হয়ে যাবো, উচিলা যাতে না হয়। আমার বাবা বাবা যদি খারাপ হয়ে থাকে, আমাকে ভালো হতে হবে, ভালো হয়ে আমি আবার নিজেই দেখাবো যে না, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, সেটা ঠিক হয়নি। যেটা সে যে এখন লক্ষ্য করছে, এখন কিন্তু তার বাবার প্রতি খুব নেই, কারণ বাবা তাকে সাহায্য করেছে কিছুটা জেলে যখন থাকা সবসময়। তা আমরা আশা করি এই যে শেষ দিকটা যে মধুর হলো, শেষ দিকটা যে সুন্দর হলো, শেষ দিকটা যে ভালো হলো, এই ভালোটা যেন সবসময় থাকে। সব ক্ষেত্রে সব ঘটনায় কিন্তু এরকম ভালো আমরা খুবই কম পাই। এই যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এই খারাপের পরে যে ভালো, এটা একটা নাটক বা সিনেমার মতো কাহিনীর মতো মনে হলো। সবশেষে কিন্তু আবার আমরা একটা সত্যি নিঃশ্বাস ফেলতে পারছি যে শাহাদাত ফিরে এসেছে এবং ভালো মন নিয়ে ফিরে এসেছে এবং সুন্দর একটা জীবন যাপনের জন্য সে চেষ্টা করতেছে। শুধু তাই না, সে তার কাহিনী জানিয়ে এই ধরনের যারা পরিস্থিতির মধ্যে আছে, যারা সংসারে মা বাবার ভিতরে যাদের এরকম কলহ ঝগড়াঝাটি আছে, তারা যাতে এইরকম না হয়, এই শিক্ষাটা থেকে আসতেছে। আশা করি আমাদের সমাজে যারা শুনতেছেন তারা সবাই এইটা থেকে শিক্ষা নেবেন এবং এই শিক্ষার কারণে আপনার কাছে আর কোনো ছেলে বা সাধারণ এত খারাপ বিষয় না পড়ে, সেদিকে আমরা সবাই নজর রাখবো এবং আমাদের সংসারটাকে, আমাদের দাম্পত্য জীবনটাকে, আমাদের পরিবারটাকে একটা সুখের সংসার হিসেবে গড়ে তোলার মানে প্রস্তুতি নেবো এবং সেই অনুযায়ী কাজ করবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।